আসলে পড়াশোনা করার প্রয়োজনীয়তাটা কি? স্কুল কলেজে পড়ার কি দরকার? প্র্যাকটিক্যালিটি অ্যান্ড রিয়েলিটির সাথে আমাদের কানেকশন থাকে না। এই জন্য আমাদের বাচ্চারা হচ্ছে এই পড়াশোনাটা যে করতে হবে এই আগ্রহটা অনেক সময় বোধ করে না। এনার্জি বাই টাইম পাওয়ার। সো আমি অল্প টাইমে বেশি এনার্জি পুশ করতে গেলে আমাকে ওই রকম পাওয়ারফুল হইতে হবে। সো থিওরিটিক্যালি পসিবল হইলেও প্র্যাকটিক্যালি তখন আর পসিবল হয় না। ভার্সিটিতে উঠলে হচ্ছে ওই যে সেই ধরনের মানুষ থেকে সাবধান যারা বলবে হচ্ছে কেউ যদি বলে যে মার্ক জাকারবার্গ ড্রপ আউট, তা আমি পরীক্ষায় ফেল করলে কি সমস্যা? কারণ দিন শেষে আমাদের হাতে থাকা রিসোর্স আসলে একটাই, সেটা হচ্ছে টাইম। বাংলাদেশের একাডেমিক পড়াশোনা তো অনেক পুরান যুগের। সো এগুলা পড়ে আদৌ কোনো লাভ হবে কিনা? এই যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এটা কি আমাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কোনোভাবে এনহ্যান্স করে কিনা? যদি আমি সিস্টেমকে কঠিন না করি তাহলে সেখান থেকে স্ট্যান্ডার্ড আউটপুট কিন্তু বের হবে না। আজকের দিনটা এমনিতেই সব মিলে আমার জন্য ভয়াবহ রকমের স্পেশাল। মানে এটা আমি ওই যে এরকম না যে সব ভিডিও শুরুতে এই কথা বলি। আজকে যে কারণে স্পেশাল সেটা হচ্ছে যে আজকে আমাদের সাথে রাতুল ভাই আছে। সো রাতুল ভাইকে আমি ওনার ক্লাস আমি দেখছি কবে 2013-14 সালের দিক থেকে হবে সম্ভবত। বাট এর পরবর্তী থেকে মানে ফিজিক্স জিনিসটা যে একটা খুবই ভয়াবহ রকমের মজার জিনিস হতে পারে এটা মানে ভাইয়ার ক্লাস থেকে আমার শেখার সুযোগ হয়েছে। সো আজকে ভাইয়ের সাথে বিশেষ করে আমি যে জিনিসটা নিয়ে কথা বলার চেষ্টা করছি, আশা করি এই সমস্ত জিনিসপত্র তোমাদের মাথার ভিতরে ঘুরপাক খাই। তার ভিতরে একটা সবচেয়ে বড় জিনিস যে কম সময়ে কীভাবে বেশি পড়াশোনার আউটপুট পাওয়া যায়, অ্যাট দ্য সেম টাইম পড়াশোনা করতে গেলে যে ডিফারেন্ট চ্যালেঞ্জেস হয়, কেন পড়বো, এই পড়ে লাভ কী, এটা জীবনে কোথায় কাজে লাগবে, কেমনে কী হবে, এই জিনিসপত্রগুলো নিয়ে দুর্দান্ত কিছু আলোচনা হয়েছে। তার ভিতরে একটা খুবই জিনিস আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে এই যে পড়াশোনা করার যে একটা কঠিন প্রসেস, এটার সাথে যে আমাদের পরবর্তী জীবন বা আমরা সবাই তো আসলে ইউটিউবে ঢুকলেই আমরা দেখি যে বা ফেসবুকে ঢুকলে টাকা পয়সা ইনকাম করতে হবে। সো টাকা পয়সা ইনকাম করার প্রসেসেরও যে একটা সিমিলারিটি আছে, এটা নিয়েও আজকে আমরা ডিসকাশন করার চেষ্টা করছি। আশা করি তোমাদের জন্য ডিসকাশনটা খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ। সো তোমরা দেখতে পারো এবং দেখার পর অবশ্যই কমেন্টে তোমাদের ফিডব্যাক জানাইতে পারো এবং তোমরা যেটা করতে পারো বরাবরের মতো এই এপিসোডটা থেকে বা এই ডিসকাশনটা থেকে তুমি কী কী শিখছো সেইটা 3টা পয়েন্ট আকারে তুমি কমেন্টে জানাই দিতে পারো এবং এখান থেকে আমরা 3জনকে সিলেক্ট করার চেষ্টা করব। 3জনকে সিলেক্ট করে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে রাতুল ভাইয়ের ফিজিক্সের উপরে দুর্দান্ত একটা বই আছে, একটা না 2টা বই আছে ভাই? টোটাল 3টা। টোটাল 3টা বই আছে। সো যেটা করবো যে 3জনকে ওই 3টা বইয়ের একটা করে সেট ইনশাল্লাহ রাতুল ভাইয়ের অটোগ্রাফ সহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে তোমাদের লার্নিংটা কমেন্ট সেকশনের ভিতরে জানিয়ে দিতে পারো এবং এই কন্টেস্টের টাইম ফ্রেম হচ্ছে এই এপিসোড রিলিজ হওয়ার প্রথম 7 দিন। সো তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। আমরা অফ দ্য রেকর্ড যখন কথা বলতেছিলাম, আমার একটা কিউরিওসিটির জায়গা হচ্ছে যে ধরেন পড়াশুনো তো আসলে ফান্ডামেন্টালি বিশেষ করে একাডেমিক পড়াশোনা আমি নিজেও খুব বেশি একটা যে আমার পড়তে মজা লাগতো বিষয়টা এরকম না, কিন্তু মানে একাডেমিক পড়াশুনো ভিতরে মজাটা আসলে কিভাবে খুঁজে পাওয়া যায়, আর একটা হচ্ছে যে শর্টকাটে কম পড়াশুনো করে আসলে কিভাবে ধরেন বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে, এইটা নিয়ে আজকে আমরা আসলে কথা বলার চেষ্টা করবো। কারণ যেটা হয়েছে যে এই ভিডিও যারা দেখতেছে তার মেজরিটি মানুষেরই ওই যে পড়াশোনা করার সময় মানে কমফোর্ট জোনের আলোচনা। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়ই হচ্ছে যে কম পড়ে কিভাবে বেশি আউটপুট জেনারেট করা যায় এবং পড়াশোনা তো আসলেই অনেক জরুরি, যদিও পুরো পৃথিবী অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে আমাদের জন্য এআই বা বিভিন্ন টেকনোলজিক্যাল কারণে এবং ক্ষেত্র বিশেষে আমাদের ফর সাম পিপল এবং ক্ষেত্র বিশেষে আমরা ভাবতেছি যে পড়াশোনা হয়তো বা মেজরিটি মানুষের জন্যই হয়তো প্রয়োজনীয়তা থাকবে না। তো সেই জায়গাটাতে আজকে আমরা একটু পড়াশোনার শর্টকাট টেকনিক জানার চেষ্টা করবো। হ্যাঁ, তো সবার শুরুতে যদি আপনি একটু বলেন যে কম পড়ে ম্যাক্সিমাম আউটপুট আসলে কেমনে জেনারেট করা যেতে পারে? এটা আসলে হচ্ছে কনটেক্সটের উপরে। বাংলাদেশের কনটেক্সটে বলি যে আমি স্কুল কলেজে ভালো রেজাল্ট করতে চাই, সেটা তাহলে একরকম। আমি অ্যাডমিশনে ভালো রেজাল্ট করতে চাই আরেক রকম। আমি আবার হচ্ছে অ্যাডমিশনের গণ্ডি পার হয়ে এখন ভার্সিটিতে চলে গেলাম, তখন আবার হচ্ছে আরেক রকম। সো সবগুলো ক্ষেত্রেই আমি বলবো যে জিনিসটা পসিবল, বাট এটার জন্য হচ্ছে কিছু প্রিরিকুইজিট লাগবে। আচ্ছা, এই প্রিরিকুইজিটগুলো তাহলে কি, মানে কে হচ্ছে অল্প টাইম পরে তাহলে হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবে? সো তার জন্য হচ্ছে একদম প্রথমে দরকার হচ্ছে যে যেই সিচুয়েশনের কথা আমি বলতেছি, যে এখন কি আমি এইচএসসি পরীক্ষার কথা বলতেছি নাকি এসএসসি নাকি হচ্ছে অ্যাডমিশন, সো এটা সম্পর্কে হচ্ছে ভালো বা থরো আইডিয়া আছে কিনা যে এখানে হোয়াটস রিকোয়ার্ড অফ মি, আমি কি করলে হচ্ছে আমার হচ্ছে নাম্বার বেশি আসবে। কারণ প্রত্যেকটা পরীক্ষার একটা আলাদা ক্রাইটেরিয়া থাকে। আমরা শুরুতে ধরেন স্কুল আর কলেজ নিয়ে যদি কথা বলি ভাই, ওকে, তাহলে এই জনগোষ্ঠীর জন্য আপনি কি সাজেশন দিবেন?
আচ্ছা, স্কুল কলেজের প্রশ্নগুলোর হচ্ছে সার্টেন কিছু প্যাটার্ন থাকে, কিছু মানবন্টন থাকে। সো দেখা যায় যে এই মানবন্টনগুলো যদি কেউ হচ্ছে ঠিকমতো স্টাডি করে, যে এখানে কতটুকু লিখলে কি নাম্বার পাওয়া যায়, কী রকম ধরনের প্রশ্ন আসে, আমার হচ্ছে চ্যাপ্টারের কি পুরাটা জরুরি নাকি হচ্ছে কতটুকু থেকে বেশি প্রশ্ন আসে, 80-20 রুল যেটা আমরা বলি, যে যেই অল্প অংশ থেকে বেশি সংখ্যক প্রশ্ন আসে। সো এই অ্যানালাইসিসগুলো যদি করা থাকে এবং সেগুলো যদি হচ্ছে কেউ অল্প টাইমে আয়ত্ত করে এবং হচ্ছে ওই প্রশ্নর প্যাটার্ন অনুযায়ী কিভাবে আমি পরীক্ষার খাতায় লিখবো, এই জিনিসগুলো যদি আগে থেকে মাথায় থাকে, সো তখন অল্প টাইম এফোর্ট দিয়ে হচ্ছে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। কিন্তু এইটা আনার জন্যও তো নিজের মধ্যে ওই পরিমাণ ডিসিপ্লিনটা থাকা লাগবে, এই নো হাউটা থাকা লাগবে, ওই এক্সপার্টিস থাকা লাগবে। তার মানে ওই এক্সপার্টিস যার মধ্যে আছে সে কিন্তু একটার পর একটা পরীক্ষা অল্প টাইমে ক্র্যাক করতে পারবে। বাট সেটা যদি না থাকে, এই জিনিসটা যদি এমন হয় যে কেউ একজন সারা বছর পড়েই নাই, পড়ার সাথে কোনো সংযোগ নাই, তার দূরতম সংযোগ নাই, সে হয়তো অন্য কিছু করে হচ্ছে সময়টা কাটাইছে, তার মানে যত মানে মেধা আছে, সময় আছে, সেটাকে সে অন্যদিকে ডাইভার্ট করে ফেলছে। সো তখন যদি সে জিজ্ঞেস করে যে এখন আমার হাতে অল্প সময় আছে, এখন কি আমি হচ্ছে এইভাবে ট্যাকেল দিতে পারবো কি না, সেক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইমস অ্যান্সারটা হয় না, যে না, তুমি এত অল্প টাইমে এই জিনিসটা কাভার দিতে পারবা না। তখন হয়তো হ্যাঁ ঠিক আছে, পাশ করার মতো একটা লেভেলে মানুষকে নিয়ে যাওয়া যায় ওই সিরিয়াসনেস আসলে, বাট ওই ক্র্যাক করার মতো যে সিরিয়াসনেসটা দরকার সেটা যদি না থাকে তাহলে এটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আরেকটা জিনিস হচ্ছে, থিওরিটিক্যালি অনেক কিছু পসিবল হইলেও প্র্যাকটিক্যালিটি বলে তো একটা ব্যাপার আছে, যে আমার হচ্ছে 30 দিনে 30 লিটার পানি খাইতে হবে, আমি ডেইলি খাইলে 1 লিটার। তো এখন থিওরিটিক্যালি আমি যদি হচ্ছে প্রথম মানে 29 দিন না খাই, 30 নাম্বার দিনে 30 লিটার পানি খাইলেও তো আমার টার্গেট ফিল আপ হয়ে গেল, বাট একদিনে তো আমি 30 লিটার পানি খাইতে পারবো না, হজম হবে না, বা হচ্ছে আমার পক্ষে ফিজিক্যালিই পসিবল না। সো এরকম থিওরিটিক্যালি অনেক কিছু পসিবল মনে হইলেও প্র্যাকটিক্যালি হয় না। সো এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো স্কুল কলেজের জন্য যদি বলি তাইলে হচ্ছে যে কি করলে নাম্বার পাওয়া যায়, প্রশ্নের প্যাটার্ন কীরকম, এবং হচ্ছে কিভাবে লিখলে সেটা পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করলে টিচার বেশি মার্ক দিবে, এই জিনিসগুলো জানা থাকা জরুরি। সেইটা জেনে আমি হচ্ছে এবার ওই নলেজটাকে প্রত্যেকটা সাবজেক্টে যদি আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করি, তখন হচ্ছে মোটামুটি কম সময়ে ভালো মার্ক তোলা সম্ভব হয়। ভাইয়া এই যে আসলে পড়াশুনো করার প্রয়োজনীয়তাটা কি, স্কুল কলেজে পড়ার কি দরকার, মানে একাডেমিকে এই যে প্রত্যেকদিন সকালবেলা যাইতে হয়, তারপরে আবার দুপুর পর্যন্ত, এরপর এতগুলো কোচিং, আবার এখন অনলাইনে পড়াশুনো করতে হয়, অনেক ধরনের ঝামেলা। তো আমি আমার নিজের কথা যদি বলি, যে ধরেন আমি একাডেমিক পড়াশোনা যতটুকু করছি, এটার সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার আব্বা আম্মার, এবং আমার বাসায় যতগুলো প্রাইভেট টিউটর ছিল। কারণ খুব বেশি একটা মজা খুঁজে পাইতাম না, এবং মনে হতো যে এটা ফোর্সফুলি আমার উপর একটা জিনিস চেপে বসছে আর কি। এবং ওই জায়গাটা থেকে, এবং মেজরিটি মানুষ আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এটা চিন্তা করে। আর আমি যখন পড়াশোনা করছি তখন তো আসলে স্মার্টফোন, মানে আমি যখন স্কুল কলেজে পড়ছি স্মার্টফোন তখনও অত হয় নাই আর কি, এত আজকের মতো এত অ্যাভেলেবেল বা সবার হাতে হাতে স্মার্টফোন ওরকম ছিল না। তো এখন যেটা হয়েছে যে সবার কাছে স্মার্টফোন আছে, এবং এইটার ভিতরে পুরা পৃথিবী, এবং আমরা দেখতে পাই যে আসলে একাডেমিক পড়াশোনা ছাড়াও অনেক কিছু করা সম্ভব, টাকা পয়সা ইনকাম করা সম্ভব, অনেক কিছু। তো এই মানে এত কষ্ট করে পড়াশোনা করার কী দরকার, পড়াশোনা তো অনেক কঠিন। দেন এগেইন অনেক কিছু করে টাকা পয়সা কামানো যায়, অনেক কিছু করা যায়। এখন সত্যি কথা বলতে পড়াশোনা আসলে আন্ডারলাইং ভ্যালুটা কি, আসতেছি ওইটাতে, যে মানে এখন তুমিও জিনিসটা জানো, সেটা হচ্ছে যে টাকা পয়সা অনেকভাবে হয়তো কামানো যায়, কিন্তু সেই টাকা পয়সা কামানোটাও কিন্তু একটা ডিফারেন্ট স্কিল সেট, যে আমি টাকা পয়সা কামাইতে পারি। সো সেইটার জন্যও কিন্তু একটা সার্টেন লেভেল অফ টেম্পারামেন্ট, একটা ইনভেস্টমেন্ট, সেটা মেন্টাল হোক সাইকোলজিক্যাল হোক, এই জিনিসটা কিন্তু লাগে, ওই ডিসিপ্লিনটা লাগে, ওই ইফোর্টটা লাগে, যার বিনিময়ে মানুষজন হচ্ছে টাকা পয়সা কামাইতে পারে। সো এখন ডিপেন্ড করে যে কে আসলে হচ্ছে কীভাবে টাকা পয়সা কামাইতে চায়, সো সেই রুটটার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, এমন হইতে পারে যে কেউ একজন হয়তো এমন একটা প্রফেশনে যাবে, এমন একটা কাজ করবে, তার জন্য তার এই ট্র্যাডিশনাল যে পড়াশোনা সেটা আসলে দরকারই পড়বে না, ভেরি গুড। কিন্তু একটা সার্টেন স্টেজ পর্যন্ত তো বেশিরভাগ মানুষজনই হচ্ছে জানে না যে সে আসলে সামনে কি করবে, বা তার কোন দিকে হচ্ছে স্কিল আছে বা নাই, কিংবা হচ্ছে তার পার্টিকুলার ন্যাকটা কিসে। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ফাইন্ড আউট করতে বা কনসলিডেট করতে কিন্তু একটু টাইম লাগে। সো একটা লেভেল পর্যন্ত যদি আমরা হচ্ছে ইন জেনারেল চিন্তা করি, এই যে নলেজ গ্যাদারিংয়ের যে প্রসেসটা, মানে এই যে আমরা যে একটার পর একটা ক্লাস পার হয়ে যাইতেছি, এটা কী কারণে, ওইখানে জাস্ট যতটুকু ছিল ওইটা আমাদের মাথায় নিয়ে পরে স্টেজে যাইতে হবে এই জন্য? অ্যাকচুয়ালি পারপাসটা কিন্তু সেইটা না। পারপাসটা ছিল আসলে হচ্ছে যে কিভাবে আমি হচ্ছে লার্ন করতে পারি অ্যান্ড সেটাকে আমি হচ্ছে কাজে লাগাইতে পারি, এই ট্রেনিংটা হচ্ছে দরকার।
বাট সেইখান থেকে এখন হয়ে গেছে কি যে আমি পরীক্ষায় কী করলাম, রেজাল্ট কী পাইলাম, এটার উপরে। সো এই জায়গায় মিসিং যে জিনিসটা সেটা হচ্ছে যে কেন পড়াশোনা করতে হবে, এই মোটিভেশনটা অ্যান্ড এটার ভিতরে যে প্যাশনটা খুঁজে পাওয়া সেইটা। সো এটা আবার এত সহজও না, কারণ এটা অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। যেমন ওই যে ফিজিক্সের একজন বিখ্যাত প্রফেসর আছে না, যে ওয়াল্টার লুইন, MIT-র হচ্ছে বিখ্যাত প্রফেসর, সে তার ক্লাসের মধ্যে অনেক কাণ্ড কারখানা করে। সো বাচ্চারা তো মানে অনেকে হচ্ছে তার ক্লাস অনেক পছন্দ করে। সো কেন করে? সে পড়াশোনাটাকে ইন্টারেস্টিং করতে পারে, সে তো ফিজিক্স পড়ায়। সে হচ্ছে বলছিল যে তোমার যদি ফিজিক্স ভালো না লাগে তার মানে তোমার ফিজিক্স টিচার অনেক পচা ছিল, নট যে তোমার মাথায় কিছু নেই। সো এইখানে হচ্ছে টিচিং এনভায়রনমেন্টটা অনেক বড় একটা ফ্যাক্টর, যে একজন টিচার জিনিসগুলোকে ইন্টারেস্টিং ওয়েতে উপস্থাপন করতে পারে কিনা, সেটার প্রতি আগ্রহ তৈরি করতে পারে কিনা। যেমন আমি হচ্ছে আমার লাইফের একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে পারি। ছোটবেলায় বাচ্চাদেরকে হচ্ছে অক্ষর শিখাইতে অনেক কষ্ট করতে হয়, কারণ সে তো আসলে ওইটার পারপাস জানে না যে আমার অক্ষর কেন শিখতে হবে। তাকে এই একই জিনিস প্রতিদিন রিপিট করাইতে হইতেছে, যে বলো এ, তারপরে বি, তারপরে সি, সরে ও সরে আ, হ্যাঁ এরকম ওকে রিপিট করানো হচ্ছে। সো এইটার তো সে পারপাস পায় না। তাকে একটা গাড়ি দিলে সে ভোঁ করে খেলতে পারে, সে হচ্ছে হয়তো ভেঙে ভিতরে কিছু একটা দেখতে পারে। তাকে হচ্ছে একটা পিস্তল দিলে হয়তো সে গোলাগুলি করে দেখতে পারে, এরকম সে মজা পায়, ইনস্ট্যান্ট একটা গ্র্যাটিফিকেশন সে পায়। বাট এই যে ওকে অক্ষর শেখানো হচ্ছে, এটার মধ্যে তো ও এই মজাটা পায় না। সো পারপাস তো নাই। সো এই জন্য ও হচ্ছে এই জিনিসগুলোতে রিলাক্টেন্ট ফিল করে, ভাল লাগে না, পড়বো না, এরকম। সো আমার বেলায় যেটা হয়েছিল, ঘুমানোর আগে আব্বু হচ্ছে আমাকে বই থেকে গল্প পড়ে পড়ে শোনাইতো, রূপকথার গল্প। সো তখন খুব ইন্টারেস্টিং লাগতো যে এই রাক্ষস আসলো, রাজপুত্র তাকে কী করবে না করবে, কিভাবে হারাবে, এত বড় দৈত্য, রাজপুত্রের হাতে একটা ছোট্ট মাত্র তলোয়ার, সো কিভাবে কী করবে, সাসপেন্স, ইন্টারেস্টিং জিনিস। সো এগুলো আমার অনেক মজা লাগতো। তো গল্প শুনতে শুনতে অভ্যাস, ওই ঠাকুরমার ঝুলি থেকে গল্প পড়ে শোনাইতো। সো এরপরে একদিন খেয়াল করলাম যে আব্বু হচ্ছে গল্প স্কিপ করা শুরু করছে, যে 1-2 পাতা হয়তো স্কিপ করে যাচ্ছে। তো স্কিপ করে গেলে আমি তো মিলাইতে পারি না যে আরে এতগুলো গল্প শুনলাম, একটা আইডিয়া তো তৈরি হয়েছে যে কিসের পরে নর্মালি কি হইতে পারে, তাহলে এখানে নিশ্চয়ই গল্প আব্বু স্কিপ করতেছে, তা আমি কি করব? বলছে না, গল্প এখানেই শেষ। না, গল্প তো এখানে শেষ না। বলে তাহলে নিজে পড়ে নাও। নিজে পড়ে নিতে হবে, তাইলে আমি ইন্টারেস্টিং গল্প জানতে পারবো। তখন আম্মুকে জিজ্ঞেস করলাম যে পড়তে গেলে তাহলে আমাকে কি করতে হবে? এই যে এইগুলো হচ্ছে বুঝতে হবে এখানে কি লিখছে, তাহলে এই অক্ষরগুলোর উচ্চারণ এরকম এরকম, এইটা বললে তুমি এইটা বুঝবা, এটা বললে এইটা বুঝবা। আচ্ছা ইন্টারেস্টিং, তাহলে দেখি পড়া শেখা শুরু করি। সো তখন কিন্তু আমার মধ্যে একটা পারপাস ছিল যে আরে এত ইন্টারেস্টিং গল্প, বই ভর্তি গল্প, এগুলো সব আমি জেনে যাব যদি জাস্ট এই কয়টা জিনিস আমি শিখতে পারি। সো ওই পারপাসটা কিন্তু আমাকে ড্রাইভ করছিল খুব দ্রুত হচ্ছে পড়া শেখার জন্য। সো এইখানেও আসলে এরকম আমাদের পড়াশোনায়, ট্র্যাডিশনাল পড়াশোনার সিস্টেমে, সব জায়গায় কিন্তু এরকম না, আমাদের ট্র্যাডিশনাল পড়াশোনার সিস্টেমে যে জিনিসটা মিসিং সেটা হচ্ছে আমি যা পড়তেছি সেটা আসলে সামনে আমার জীবনে কোথায় আমার কাজে লাগবে, কিভাবে এটা আমাকে হেল্প করবে, কিংবা কোনো কিছু যদি ডিরেক্টলি আমার কাজে নাও লাগে স্টিল কেন এই পড়াটা আমার জরুরি, এটা আমার লাইফে কোন স্কিলটাকে ইমপ্রুভ করতে কাজে দিবে। যেমন আমরা হচ্ছে অনেক ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ে হচ্ছে কলেজ পাস করছি বা ভার্সিটিতে এগুলো পড়াশোনা করছি, সব কি আমার এভরিডে লাইফে কাজে লাগে? লাগে না। বাট ওই চিন্তাটা তখন আমার জন্য জরুরি ছিল কেন, আমার ওই লার্নিং হ্যাবিটটাকে ও কিভাবে শেপ করে দিচ্ছে। সো এই পারপাসগুলোর সাথে আমাদের কানেকশন থাকে না, প্র্যাকটিক্যালিটি অ্যান্ড রিয়েলিটির সাথে আমাদের কানেকশন থাকে না। এই জন্য আমাদের বাচ্চারা হচ্ছে এই পড়াশোনাটা যে করতে হবে এই আগ্রহটা অনেক সময় বোধ করে না। এই জায়গাটাতে আমি একটু অ্যাড করি, আবার অনেক সময় যেটা হয় কি যে এই পডকাস্ট রেকর্ডিংয়ের সময় যদি মানুষজন যেটা এক্সপেক্ট করে যে আমি শুধু কোশ্চেন করব, আমি যদি আবার কিছু বলি তখন আবার কমেন্টে মানুষজন বলে যে মানে আপনি বললে তাহলে গেস্টকে নিয়ে আসছেন কেন। কিন্তু আমি মাঝে মধ্যে কথা বলার লোভ আসলে সামলাইতে পারি না। আপনার কথা শুনতে শুনতে আমার একটা জিনিস মাথার ভিতরে আসলো, ভাই একটা ইন্টারেস্টিং জিনিস আপনি খেয়াল করছেন কিনা, ধরেন আমরা বড় হয়ে যাওয়ার পরে আমরা চাকরি বাকরি করি, ব্যবসা করি, ডিফারেন্ট মানুষ, ইভেন অনেকে রিসার্চার হিসেবে কাজ করে, ডিফারেন্ট প্রফেশনে কাজ করে। আপনি যদি খেয়াল করে দেখেন পড়াশুনো কিন্তু আমাদেরকে প্রসেস শেখায় বা একটা সিস্টেম শেখায়, রাইট? আমরা প্রত্যেক দিন, এবং এই জিনিসটা বুঝতে আমার এই বয়সে আসতে হয়েছে। আমি ছোটোবেলায় তো এত কিছু বুঝতাম না, বুঝলে তো হয়তো আর একটু বেটার ওয়েতে পড়াশোনা করার চেষ্টা করতাম। ধরেন আপনিও এনডিসিতে পড়ছেন, আমি এনডিসিতে পড়ছি, এখানে এই যে সপ্তাহে 2বার করে কুইজ হয়, এটা তো আসলে খুবই প্যারাদায়ক একটা জিনিস। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, যখন আপনি একটা কোম্পানি চালান বা একটা ব্যবসা করেন, ইভেন একটা চাকরি বাকরি, যেখানে আপনি হাই পারফরমেন্স দেখাইতে চান, সেখানে কিন্তু আসলে প্রত্যেক দিন আপনাকে পরীক্ষা দিতে হয়। এক্স্যাক্টলি। যেমন আমি প্রায় সময় আমাদের প্রোগ্রামিং হিরো স্টুডেন্টদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে
ওরা কন্টিনিউয়াসলি বলতে থাকে ভাইয়া ইউনিভার্সিটিতে তো পরীক্ষা মিড আছে, এটা সেটা আছে, এখন আমি তো এই ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্টের এটা এখন আমার কাছে থার্ড অপশন হিসেবে চলে আসছে, এখন এটা করুন। কিন্তু আমি তখন ওদেরকে সবসময় একটা জিনিস বলি যে আমরা যখন রিয়েল লাইফে যাব, মানে অ্যাকচুয়াল জীবনে যখন যাব বা ক্যারিয়ারে যখন যাব, তখন কিন্তু প্রত্যেক দিন আমাদের পরীক্ষা থাকে এবং এই পরীক্ষার সিলেবাস নাই, কোনো সিলেবাস নাই। এইটাই সবচেয়ে কঠিন একটা বিষয়। তো মূল বিষয়টা হইতেছে ডটটা আমরা ছোটোবেলা থেকে আসলে কানেক্ট করা একটু ডিফিকাল্ট। যেমন আমরা অনেক সময় আপনি এই যে যেটা বললেন যে ফিজিক্সের টিচার ইন্টারেস্টিং ওয়েতে পড়ায় এবং ওই ইন্টারেস্টিং ওয়েতে না পড়াইলে আমার ভিতরে আসলে পড়াশোনার ইন্টারেস্ট আসবে না বা এটা, ওইটা বলার সুযোগ কিন্তু এখন ডে বাই ডে অনেক কমে যাচ্ছে। ট্রু। কারণ আপনি চিন্তা করে দেখেন, মানে আমি আপনাকে চেনা শুরু করছি আপনার অন্যরকম পাঠশালার ভিডিও দেখে, তো এখন তার মানে এখন তো আরও প্রচুর পরিমাণে ভিডিও ইন্টারনেটে অ্যাভেলেবেল, এবং আপনি হার্ভার্ড বলেন, MIT বলেন, সব জায়গার ক্লাস ইন্টারনেটে আমি বসে বাংলাদেশে বসে দেখতে পারি। তো তাহলে আমি কিন্তু কমপ্লেন করার সুযোগ আলটিমেটলি কম। স্টিল আমি এখানে হচ্ছে একটা পয়েন্ট রাখবো, সেটা হচ্ছে যে অ্যাভেলেবল, কিন্তু সেটা সবাই অ্যাক্সেস করে কিনা। হ্যাঁ, অ্যাক্সেস তো করে না। এটার একটা কারণ আমার কাছে যেটা মনে হয় যে এই যে স্টাডি প্রসেস ইকুয়াল টু মানি মেকিং প্রসেস, বা আমি যখন আসলে অ্যাকচুয়াল লাইফে বা ক্যারিয়ারে যখন যাব, দুইটা যে সিমিলার, মানে প্যাটার্নটাতে সিমিলার, এই জিনিসটাই আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, বা এটা আমাদেরকে কেউ বলে না। যখন আমাদেরকে বলে না, ন্যাচারালি আমরা চিন্তা করি যে ওইটার সাথে এটা ডটটা আসলে কোন জায়গাটাতে কানেক্টেড হবে। কারণ আমরা কিন্তু যখন ইউটিউবে বা ফেসবুকে কোনো একটা মানুষের অনেক টাকা পয়সা বানানোর ভিডিও দেখছি, সাকসেসের গল্প দেখি, আমরা বিহাইন্ড দ্য সিন বা মাথার ভিতরে ক্যালকুলেট করব আমি মনে হয় পারবো, কারণ আমরা তো শুধু সাকসেসটাই দেখি, আউটকামটা দেখি এবং পুরো জার্নিটা আসলে জানি না। মানে ওই জিনিসটা হয় কি, ভিডিওতে যখন আমি একটা জিনিস দেখি তখন মনে হয় কি আমি পেরে যাব এবং এটা পারতে আমার বিশেষ কোনো চ্যালেঞ্জের কোনো ওইরকম পড়তে হবে না। কিন্তু আলটিমেটলি রিয়ালিটি তো আসলে খুব কঠিন। তো মানুষজন যেটা হয় যে সে ওই যে যখন একাডেমিক পড়াশোনার দিকে তাকায়, তাকে তো অ্যাকচুয়াল কাজের ভিতরে ঢুকতে হয়। সে নিজেও যদি ওই যে মানুষটা ইউটিউব বা ফেসবুকের ভিডিও দেখে ভাবতেছে আমি হয়তো বা পারবো, সে নিজে যখন ওই কাজটা শুরু করবে দেখা যাবে ওইটাও আসলে কঠিন। ডেফিনেটলি এই জায়গাটা নিয়ে আরো কিছু আপনি অ্যাড করতে চান? কারণ হচ্ছে এইখানে আমরা তো বাইরে থেকে হচ্ছে আউটকামটা দেখতেছি। এখন টিচার, যেমন যদি ওয়াল্টার লুইনের কথাই বলি, সে ফিজিক্সটাকে ইন্টারেস্টিংলি উপস্থাপন করলো, বাট সেই একটা ভিডিও দেখে কেউ কি ফিজিক্সে এক্সপার্ট হয়ে যাবে না। তার ইনিশিয়াল আগ্রহটা তৈরি হবে, আইস ব্রেকিংটা হবে, ইনিশিয়াল ব্যারিয়ারটা সে পার হবে। কিন্তু পার হওয়ার পরে যখন সে এটাতে এক্সপার্টিজ অর্জন করতে চাইবে, দ্যাট মিনস কি নিজের মধ্যে একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। সো ওই জায়গাটা কিন্তু হচ্ছে ডেফিনেটলি পরিশ্রম করেই অর্জন করতে হয়। সো এই চেঞ্জগুলা কিংবা এখানে ভ্যালু ক্রিয়েশনের যে জায়গাটা, তার জন্য হচ্ছে স্যাক্রিফাইস করা লাগবে, পরিশ্রম করা লাগবে। সো সেইটা অনেকে কিন্তু হচ্ছে ওই পর্যন্ত যাইতে চায় না, কারণ সেটা না করে আমি এন্টারটেইনমেন্ট থেকে হচ্ছে আমার হচ্ছে ডোপামিন পাওয়ার ওয়ে তো অনেক ইজিয়ার। সো আমি জাস্ট কনজিউম করলাম, মিডিয়া কনজিউম করলাম, আমি খুশি হয়ে গেলাম। কিন্তু এই যে আমি পরিশ্রম করে একটা জিনিস যে অর্জন করব, সেটা কিন্তু সবসময়ই কঠিন। সেটা মানে যত ইন্টারেস্টিং করেই জিনিসটা উপস্থাপন করা হোক না কেন, কঠিন জিনিস কঠিনই। তাকে হচ্ছে ওই পরিশ্রমের ভিতর দিয়ে যাইতে হবে, ওই প্র্যাকটিসগুলো করতে হবে, তখন তার মধ্যে এটা আসবে। সো ওই মেন্টালিটি না থাকলে কিন্তু এটা অ্যাচিভ করাও আসলে হচ্ছে সম্ভব না। সো রিসোর্স আমার অ্যাভেলেবল, কিন্তু রিসোর্সটা আসলে ইউটিলাইজ করতেছে কিনা সবাই। যেমন আগে এই রিসোর্সগুলো একসময় অ্যাভেলেবল ছিল না। সো তখন যার হচ্ছে এই মেন্টালিটি নাই তার জন্যও সেটা অ্যাভেলেবল না, যার আছে তার জন্যও না। সো একটা জায়গা পর্যন্ত ছিল, কিন্তু এখন এই রিসোর্সগুলো অ্যাভেলেবল হওয়ার কারণে কেউ কিন্তু ওই লেভারেজগুলো নিচ্ছে। যারা নিজেরা পার্সোনালি ডিসিপ্লিন, নিজেরা আগ্রহ বোধ করে, ওই স্যাক্রিফাইসটা করতে চায়, ওই পরিশ্রমটা করতে চায়, তারা এই সুবিধাগুলো নিয়ে তারা কিন্তু অনেক উপরে উঠে যাচ্ছে। আর যারা নিচ্ছে না বা হচ্ছে এন্টারটেইনমেন্টে হচ্ছে নিজের টাইমটাকে নষ্ট করে ফেলতেছে, তারা কিন্তু তার থেকে আবার অনেক পিছায় পড়তেছে। সো আগে যেমন কাছাকাছি একটা লেভেল ছিল, এখন কিন্তু হচ্ছে ওই লেভেলের ডিফারেন্সটা অনেক বেশি। সো দেখা যাচ্ছে কিছু মানুষ অনেক বেশি আগায় যাচ্ছে, বাট ওভারঅল যে মিডিওকাল লেভেলটা সেটা বরং আরও নিচে নেমে যাচ্ছে। সো এটা একটা সমস্যা। একটা ফান্ডামেন্টাল প্রবলেম আমার কাছে মনে হয় যে ভাই আছে। ফান্ডামেন্টাল প্রবলেমটা হচ্ছে এই যে যারা একাডেমিকে এখন পড়াশোনা করতেছে, তাকে তো বলতে হবে যে তুমি আজ থেকে 5 বছর 10 বছর পরে যেখানে চাকরি বাকরি করবা বা তুমি যেটার মাধ্যমে তোমার জীবন চালাবা, সেই জায়গাটাতে যে প্রসেস, সেখানে যে প্রবলেম সলভিং, ওইটার প্রসেসের সাথে তোমার পড়াশোনার এটার কিন্তু একটা কানেকশন আছে। এবং তুমি এই সময়টা তোমার একটা প্রিপারেশনের সময়,
এবং তুমি এটা কানেক্ট করতে চাও না যে এই যে এখন তুমি ক্যালকুলাস করবা বা এটা খুবই কঠিন একটা জিনিস, সো এইটা আমার ডিরেক্টলি কোথাও কাজে লাগবে কিনা, ডিরেক্টলি মোস্ট লাইকলি কাজে লাগবে না। এটার আমি একটা সহজ এক্সাম্পল সবসময় যেটা বলার চেষ্টা করি, আপনি দেখবেন যে ক্রিকেট খেলার আগে ক্রিকেটাররা ফুটবল খেলে, তো ক্রিকেট খেলার আগে ফুটবল খেলে লাভ কী? কারণ ফুটবল যখন খেলে পুরো বডিটার তো একটা এক্সারসাইজ হয়, আবার ক্রিকেটার বলেন ফুটবলার বলেন স্ট্যামিনা ইনক্রিজ হয়। সবার ক্ষেত্রে কিন্তু দৌড়ায়, অ্যাথলেটরা মানে দেশে দৌড়াবে, দৌড়াইলে তার পুরো বডির একটা এক্সারসাইজ হয়, তার মানে ওই প্রসেসের মাধ্যমে আমি এনার্জি গেইন করি, আমি স্ট্র্যাটেজিটা গেইন করি, রাইট। এবং পড়াশোনার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সিমিলার জিনিস, এবং এই জিনিসটা বুঝতে আমার এত সময় লাগছে কারণ আমিও যখন এখন তো আমার কাছে মনে হয় যে আমি যদি আবার ওই যে ব্যাকে চলে যেতাম একাডেমিক্সে, তখন এখন আর আমার মনে হয় আমার আব্বা আমাকে জোর করে আমাকে পড়তে বসতে বলতে হতো না, আমি হয়তো বা নিজে থেকেই পড়তাম। এটা একটা কারণ হচ্ছে আমি দেখি যে যখন অর্গানাইজেশন চালানো বলি বা চাকরি বাকরির দিকে বলি, অফ দ্য রেকর্ডও আমি বলতেছিলাম যে বই পড়তে হচ্ছে, বই পড়ে পড়ে বা বিভিন্ন ভিডিও দেখে দেখে নলেজ গেইন করতে হচ্ছে। দ্য প্রসেস ইজ কমপ্লিটলি সিমিলার, বাট এই এক্সামটা আরও বেশি কঠিন কারণ আমি কিন্তু যখন এসএসসি পরীক্ষা দিই তখন একটা সুবিধা আছে, ওই যে পুরান বছরের কোশ্চেন, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাটতে পারি, সাজেশন ঘাটতে পারি, লাস্ট মিনিট হচ্ছে ওয়ান শট ক্লাস দেখতে পারি, এখন তো সব অ্যাভেলেবল, সব অ্যাভেলেবল। কিন্তু রিয়েল লাইফে তো ভাই আসলে এই জিনিসটা নাই। তো আমি আসলে যেটা আপনার কাছে জানতে চাইবো, ধরেন সবার আসলে ওই প্রিভিলেজ হয় না, আবার সবার বাবা মা ওই ওয়েতে তাকে এক্সপ্লেনও করে না, কিন্তু যারা ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে ভিডিওর এই পর্যন্ত আসছে বা একটু শুনতেছে, কিন্তু সে আসলে পড়াশোনার পারপাসটা ওইভাবে খুঁজে বের করতে পারতেছে না। তো সেখানে আপনি রিয়েল লাইফের সাথে ডটটা কানেক্ট করে ওদের উদ্দেশ্যে আসলে কিছু বলতে চান কিনা, যে পড়াশোনা মানে ধরেন এই যে আমরা কন্টিনিউয়াসলি বলতে থাকতেছি যে ফোন টিপো না, এটা করো না, সেটা করো না, কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় যে মানুষ যদি অ্যাকচুয়াল কারণটা জানতে পারে যে কেন আমি একটা কাজ করব, সেই কারণটা যদি আসলে ফোন টেপার কারণের চেয়েও অনেক বেশি হায়ার একটা কোনো কিছু হয়, তখন এমনিতে ফোন টেপার জিনিসটা কিছুটা হইলেও কিন্তু সাইডে হয়তো পড়ে যাবে ক্ষেত্রে বিষয়ে। ওইটা যদি একটু বলতেন। এখন আমি বলবো, হ্যাঁ, বাট স্টিল উই ক্যান অনলি কানেক্ট দ্য ডটস লুকিং ব্যাক, স্টিভ জবস বলছিল। সো আমার মনে হয় যে আমি এখন যা বলবো এটা যদি আমি হচ্ছে 10 বছর আগে হচ্ছে তোমাকে বলতাম বা কেউ যদি আমাকে বলতো, আমরাও হয়তো এতটা কানেক্ট করতে পারতাম না, বা হচ্ছে ইভেন হয়তো বার্তাও দিতাম না। সিচুয়েশনের একটা বিষয় আছে, সার্কামস্ট্যান্সেসের একটা ব্যাপার আছে। এখন আমরা যা শিখছি সেটা কিন্তু ঠেকে শিখছি। সো জিনিসটা হলো এরকম যে আমি যদি এইভাবে চিন্তা করি, জাস্ট আমি ডিসিশন মেকিংয়ের পার্টটাতে আসতেছি, আমি যদি এইভাবে চিন্তা করি যে আমার হাতে এখন কী অপশন আছে, আইদার আমি হচ্ছে পড়াশোনায় মনোযোগ দিব বা হচ্ছে এটা নিয়ে পরিশ্রম করব, স্যাক্রিফাইস করব, অথবা করব না, আমি অন্য কিছুতে মনোযোগ দিব। আমি হয়তো গান শুনলাম, আমি হয়তো মুভি দেখলাম বা এরকম করলাম, বা অন্য কিছুতে আমি এন্টারটেনমেন্টের টাইম ব্যয় করলাম। সো আমার হাতে ক্লিয়ার হচ্ছে, যদি মানে বয়েল ডাউন করি, অপশন 2টা। সো এখন যদি আমি চিন্তা করি আমি যদি এই রাস্তায় যাই, তাহলে হচ্ছে ফার্দার ডাউন দ্য লাইন আমার লাইফটা কেমন হবে, কি কি আমি অ্যাচিভ করতে পারি, পসিবলি, আমি তো সব কিছু জানি না, পসিবলি আমি কি কি অ্যাচিভ করতে পারি, এবং তার কারণে আমার হচ্ছে সব কিছু আমার পার্সোনাল লাইফে, সোশ্যাল লাইফে সব কিছুতে কী ইম্প্যাক্ট পড়বে, কি কি পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। যেমন যদি খুব বাংলাদেশের একদম গ্রাউন্ড লেভেলের একটা এক্সাম্পল দিয়ে বলি, যে আমি যদি বাংলাদেশে একটা কলেজ থেকে ভালো রেজাল্ট করে বের হই, দেন আমি যদি হচ্ছে ভালো ভালো জায়গায় ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হই, দিয়ে আমি যদি হচ্ছে ভর্তি পরীক্ষায় টিকে যাই, আমি ভালো একটা সাবজেক্টে ভর্তি হইলাম, সেখান থেকে ভালো রেজাল্ট করে বের হইলাম, আমি ভালো একটা ক্যারিয়ার গড়তে পারলাম, আমার সুন্দর একটা ফ্যামিলি হইলো, আমি ফিনান্সিয়াল একটা ফ্রিডম গেইন করলাম, হ্যাঁ, আমি যা যা শখ চাইছিলাম জীবনে পূরণ করতে করলাম, দেন আমার একসময় মনে হলো যে আমি মানুষকে অনেক হেল্প করব, ঠিক আছে করলাম, যদি টিপিক্যালি চিন্তা করি এরকম। সো আমি অনেকগুলো পজিটিভ জিনিস কিন্তু নিজের মনের মধ্যেই আনতে পারবো উইদাউট বিং টু সাটল। আমি যদি এবার অন্যটা চিন্তা করি, যে আমি রেজাল্ট ভালো করলাম না, এখন এন্টারটেনমেন্টে আমি সময় ব্যয় করলাম, আমি পড়াশোনা করলাম না, পরিশ্রম করলাম না, স্যাক্রিফাইস করলাম না, ভালো রেজাল্ট করলাম না, ভালো জায়গায় চান্স পাইলাম না, হয়তো আমি ব্যাচের সাথে হচ্ছে আগাইতে পারলাম না, হয়তো আমাকে আবার ট্রাই করতে হলো, রিট্রাই করতে হলো, আবার নতুন করে পরীক্ষা দিতে হলো, 1-2 বছর আমি পিছিয়ে গেলাম, তারপরেও আমি যেখানে ঢুকলাম সেখানেও হয়তো আমি পছন্দ মতো সাবজেক্ট পাইলাম না, কাজের সাবজেক্ট পাইলাম না, বা যেই সাবজেক্টে আমার সামনে ভবিষ্যৎ নাই সেরকম একটা নিয়ে পড়াশোনা করলাম, তার উপরে আবার সেটাতে ভালো রেজাল্ট করলাম না, এবং ওই টাইমটাতে আমি যে ভালো রেজাল্ট করলাম না, সাবজেক্টের সাথে আমার ক্যারিয়ার গোল মিলল না, ইভেন সেই টাইমে আমি অন্য কিছু করে স্কিলও গেইন করলাম না, তাহলে এই সব কিছু মিলায় আমি হচ্ছে আইসোলেটেড হয়ে গেলাম, নেগেটিভ হয়ে গেলাম, আমি পিছায় পড়লাম, আমার হচ্ছে সোশ্যাল লাইফ, পার্সোনাল লাইফ সব কিছুই একটা হুমকির মুখে পড়ে গেল। সো এই যে কন্ট্রাস্টটা,
এই কন্ট্রাস্টটা কেউ যদি হচ্ছে মনের মধ্যে নিয়ে আসতে পারে, আমি জাস্ট একটা জিনিস দিয়ে এক্সাম্পল দিলাম, সো এরকমভাবে যদি এই কন্ট্রাস্টটা মাথার মধ্যে নিয়ে আসতে পারে, তখন কিন্তু অনেকের জন্য এই ডিসিশন নেওয়াটা ইজিয়ার হয় যে না ভাই আমি তো এটা চাই না, ওই আনকমফোর্টেবল লাইফ, ওই রিস্কি লাইফ আমি তো এটা চাই না, আমি এইটা চাই। সো এটার জন্য আমার তো ক্লিয়ার চয়েস সামনে আছে, ওকে তাহলে তুমি এইটা চাও, তাহলে এইটা করো। সো ওই পরিশ্রমটা হচ্ছে তখন মনের মধ্যে থেকে আসে। অ্যান্ড লাইফের একটা হচ্ছে হার্ড ফ্যাক্ট হচ্ছে যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য যে পরিশ্রমটা করা লাগে সেটা যত আগে করা যায় তত না কম করা লাগে, আর যত লাস্ট মোমেন্টে এসে করতে হয় তত হচ্ছে বেশি করা লাগে। এবং সেটা ইকুয়াল হইলেও বেশি মনে হয় একটা কারণে, যে টাইম কমে আসতেছে না, এনার্জি বাই টাইম পাওয়ার। সো আমি অল্প টাইমে বেশি এনার্জি পুশ করতে গেলে আমাকে ওই রকম পাওয়ারফুল হইতে হবে। তা আমি যদি ওইরকম পাওয়ারফুল হইতামই তাহলে তো আমি আগেই এফোর্ট দিতে পারতাম। সো থিওরিটিক্যালি পসিবল হইলেও প্র্যাকটিক্যালি তখন আর পসিবল হয় না। সো এইভাবে চাইলে চিন্তা করা যেতে পারে। এবং এই লাইফের কন্ট্রাস্টের জায়গাটাতে অনেক সময় আবার অনেকে চিন্তা করে কি, ধরেন আপনি যাকে অন টাইমে পড়তে বলতেছেন ভালো মতো, যে বললেন যে তুমি জীবনটা নিয়ে ভাবো, তোমার জীবনে অনেক সময় মানুষজন চিন্তা করে কি যে এইগুলা শুধুমাত্র যারা অনেক সাকসেসফুল হইতে চায়, অনেক বেশি টাকা পয়সা ইনকাম করতে চায়, অনেক ভালো জায়গায় যাইতে চায় তাদের জন্য। বাট আমার কাছে মনে হয় যে ডিপ ডাউন এইটা আসলে বেসিক একটা প্রিন্সিপাল। সো আর ভালো বা একদম বেস্ট অফ দ্য বেস্ট যারা করতে চায় তারা তো ধরেন ইনহিউম্যান টাইপের জিনিসপত্র করে, সেইটা ধরেন আনবিলিভেবল লেভেলের জিনিস, তাদের মধ্যে অবসেশন থাকে। সো অবসেশন থাকলে সে দেখা যাচ্ছে যে ওই যে 3-4 ঘন্টা হয়তো পড়বে না, সে হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়তে থাকবে, এবং সে পুরোপুরি একদম অবসেসড হইতে পুরো জিনিসটা প্রায়োরিটি ম্যাটার্স। এবং আমার কাছে মনে হয় যে রাইট অ্যাট দিস মোমেন্ট আমাদের কাছে প্রচুর পরিমাণে অপশন এবং ইনফরমেশন থাকার কারণে একটু প্রবলেম তৈরি হয়েছে, চয়েস ফ্যাটিক, ডিসিশন ফ্যাটিক। কারণ আপনি দেখবেন স্টুডেন্টরা কী করে, সেম সাবজেক্টের জন্য 3টা টিচারের, তারপর 3টা কোচিং, ক্লাসিক এক্সাম্পল অফ চয়েস ফ্যাটিক। বিকজ এখন হচ্ছে রিসোর্স অ্যাভেলেবল হওয়ার কারণে, বেশি অ্যাভেলেবল হওয়ার কারণে, এবং ভালো রিসোর্স বেশি অ্যাভেলেবল হওয়ার কারণে আমার সামনে হচ্ছে 3-4টা চয়েস আছে, সবগুলাই ভালো, সবগুলো হয়তো একই রকম ভালো না বা একই দিকে ভালো না, বাট স্টিল ভালো। আমার যেই জায়গায় পৌঁছানো দরকার সেই জায়গায় পৌঁছানোর জন্য আমাকে যতটুকু হেল্প করা লাগবে সেটা প্রত্যেকটাই পারবে। সো আমি একটা টেন্ডেন্সি দেখতে পাই যে সবাই হচ্ছে এগুলো নিয়ে এক্সপ্লোর করে, এগুলো নিয়ে তর্ক বিতর্ক করে, কোনটা ভালো কোনটা খারাপ, এগুলোতে যেই টাইমটা দেয়, বাট অ্যাকচুয়ালি ওই রিসোর্সটা ইউজ করার পিছনে তত সময় দেয় না। তুমি যেটা বললে এক্স্যাক্টলি তাই, যে অমুক কেমিস্ট্রি ভালো পড়ায়, এই প্ল্যাটফর্মে ভালো পড়ায়, এই বইয়ের মধ্যে ভালো আছে, ঠিক আছে আমি 3টা বই কিনি, 4টা জায়গায় ভর্তি হই, কিন্তু আমি পড়বো না। আমি হচ্ছে ওই 4-5টার ভিডিও কালেক্ট করবো, 4-5টা বই কালেক্ট করবো, আমি স্যাটিসফাইড ফিল করবো, আমার কাছে তো সব আছে, বাট আমাকে তো পড়তে হবে, ওই জায়গাটা খালি বাদ। কিন্তু এই যে ধরেন এটা আমার কাছে মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং জিনিস, যে একটা সময় মানুষজন চিন্তা করতো যে রিসোর্স নাই, এই কারণে আমি সামনে আগাইতে পারতেছি না, পড়তে পারতেছি না, বাট এখন রিসোর্স বেশি। এবং একটা জিনিস আমি আমার নিজের একটা সেলফ রিয়েলাইজেশন বলতে পারেন, যে মানুষজন যত বেশি বোকা হয় তার সাকসেসফুল হওয়ার প্রবলিটি অনেকখানি বাড়ে। কারণ হইতেছে আপনি চিন্তা করে দেখেন, যে মানুষ যত স্মার্ট তার ফেল করার প্রবলিটি আমার কাছে মনে হয় যে অনেক বেশি হাই থাকে। কারণ যে বোকা তাকে আপনি ধরেন কী বলবেন, আপনি যতক্ষণ ধরে যা বললেন সে তো বামডান কোনো কিছু চিন্তা করবে না, সে বলবে রাতুল ভাই বলছে তো আমি এখন আর বামডান চিন্তা করবো না, সো আমি এখন এটাতে পড়তে বসে যাব। কিন্তু যে বেশি স্মার্ট সে কী করবে, আপনি যেগুলো বললেন সে এরপরে ইউটিউবে আরও 3-4টা ভিডিও সার্চ দিবে, এরপরে সে চিন্তা করবে আচ্ছা দেখে আসি তো আইমান ভাই কী বলছে, এরপরে এনাম ভাই কী বলছে, তারপর ওই ভাই কী বলছে, আচ্ছা দেখি ওনারা তো 3জন 3 রকম কথা বলতেছে, তাইলে আমি একটা সবচেয়ে ভালো উপায় হতেছে যে আমি আসলে কিছুই করবো না, তা আমি কোনো ভাইয়ের কথা শুনবো না, আমি সবচেয়ে বড় ভাই। তো আপনি খেয়াল করে যদি দেখেন ভাইয়া, যে মানুষ বেশি স্মার্ট হলে তার ফেল করার প্রবলিটি অনেকখানি বাড়ে। আপনার কী মনে হয়? বোকার আসলে একটাই দোষ, সে বোকা, তার আর কোনো দোষ নাই। আর যে হচ্ছে অনেক বেশি অ্যানালাইসিস করতে পারে, সে অ্যানালাইসিস প্যারালাইসিসে ভুগতে পারে, সে চয়েস ফ্যাটিকে ভুগতে পারে, সে ডিসিশন ফ্যাটিকে ভুগতে পারে। সো নানান রকম প্যারা, এটা হচ্ছে জ্ঞানের সমস্যা আর কি। তো সেখান থেকে আসলে হচ্ছে ওই যে প্রায়োরিটিটা হচ্ছে চুজ করে নেওয়া। তো যে হচ্ছে স্মার্ট, রিয়েলি স্মার্ট, সে আসলে এটাই করবে, যেখান থেকে প্রায়োরিটি চুজ করবে যে এখন আমার আসলে কোনটা করা উচিত, তার উপরে ভিত্তি করে তার অ্যাকশনগুলো রিশেপ হবে এবং সে আগায় যাবে। আর একটা কমন জিনিস আছে যেটা ধরেন আমি আমার নিজের ক্ষেত্রেও খেয়াল করছি, যে আমরা যখন স্কুল কলেজে পড়াশুনো করি তখন আমরা ক্লাসরুমে খুব বেশি একটা মনোযোগ দিই না, কারণ আমার মাথার ভিতরে চলতে থাকে যে বাসায় একটা টিচার আছে বা ইউটিউবে আমি ভিডিও দেখে নিব বা অনলাইনে একটা ক্লাস করে আমি ওই জিনিসটা শিখে নেব, বুঝে নেব। কিন্তু ক্লাসরুমে যে টিচারটা পড়াইতেছে ওইটা হয়তো 100% আমার মন মতো হচ্ছে না,
বাট কিছুটা হইলেও যদি আমি একটু ফোকাস দিতাম তাহলে আমার জন্য ভালো হইতো। এবং এইটার আমি সবচেয়ে বড় প্যারা খাইছি যে জায়গাটাতে, যখন আমি ইউনিভার্সিটিতে উঠছি, ইউনিভার্সিটিতে কিন্তু প্রাইভেট টিউটর নাই। তো এই যে জিনিসটা, এটাকে আপনি আসলে কীভাবে দেখতেছেন যে ক্লাসরুমে যদি টিচার ভালো না পড়ায় তাহলে কি আমার আসলে ওইদিকে ফোকাস না দিয়ে বাসার জন্য ওয়েট করে 3-4টা টিচারের কাছে পড়া? একটু মানে স্কুল কলেজের কনটেক্সটটাও আগে বলি, দেন হচ্ছে ইউনিভার্সিটিটা বলতেছি। স্কুল কলেজেরটা হচ্ছে যে মানে আমাদের স্কুলের যে নর্মাল সিস্টেম, বা আমরা যে বলি যে ফ্যাক্টরি মডেলে পড়ানো হয়, যে সবাইকে একই জিনিস একইভাবে পড়ানো হয়, এইটা তো আসলে হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রোথের জন্য ভালো সিস্টেম না। সো এখানে যত বেশি পার্সোনালাইজেশন আনা যায় তত ভালো, কিন্তু এটা আসলে একটু ডিফিকাল্ট। এটাতে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের কিছু রিকোয়ারমেন্ট থাকে, সিস্টেমের কিছু রিকোয়ারমেন্ট থাকে, তাইলে বেশ কিছু লেভেলে হচ্ছে এখানে আনা যায়, পার্সোনালাইজেশন আনা যায়। বাট ওই যে আমার হচ্ছে কোচিং আছে, যে আমি যে কোচিংয়ে চাইলে যাইতে পারি, এইটাও কিন্তু একটা ফ্যাক্টর যে স্কুলে মনোযোগ না দেওয়ার। যে জানে যে আমি হচ্ছে স্কুল থেকে বের হওয়ার পরে আমাকে আবার আরেকজন টিচার হচ্ছে পড়াবে বা আমি কোচিংয়ে গিয়ে পড়বো, সে কিন্তু হচ্ছে স্বভাবতই মানে ন্যাচারাল হিউম্যান টেন্ডেন্সি যে ক্লাসে মনোযোগ কম দিবে। আবার ওই একই ক্লাসে যে জানে যে আমার আর কোনো অপশন নাই, সে কিন্তু হচ্ছে খুবই অ্যাটেনশন নিয়ে জিনিসটা অ্যাবজর্ব করার চেষ্টা করবে যদি তার ওই ইন্টেনশন থাকে, অ্যান্ড দরকার হলে টিচারকে আরও প্রশ্ন করবে, গুতাবে, ওইখান থেকে বের করে নিবে। সো এই জিনিস আমরা নিজের চোখে দেখে আসছি না। সো কেউ হচ্ছে একদমই মনোযোগ দিচ্ছে না, কেউ হচ্ছে ওই ক্লাসেই হচ্ছে ভালো মনোযোগ দিচ্ছে, অ্যান্ড আউটপুট কিন্তু বের করে নিয়ে আসতেছে। সো এটা একটা জিনিস। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে ওই একই টিচারই তো হচ্ছে স্কুলের পরে কোচিং করাচ্ছে, তো ওইখানে পোলাপান বুঝতেছে কেন, স্কুলে কেন বুঝতেছে না? এখানে সেট আপ অ্যান্ড হচ্ছে মেন্টাল ইনিশিয়ালাইজেশনেরও একটা ব্যাপার আছে। স্কুলে আমি দেখতেছি যে আমার মানে ধাপাধাপ 5-6টা ক্লাস পর হয়ে যাচ্ছে, তাও হচ্ছে খুব শর্ট ডিউরেশনে, মাঝখানে কোনো গ্যাপও না দিয়ে। সো ওই ব্রেইনটা রিসেট হওয়ারও তো একটা ব্যাপার আছে। সো এই জন্য স্কুলে কতটুকু কি আমি কিভাবে পড়াবো, কিভাবে উপস্থাপন করব, কোন 5টা কথা বলে আমি বাচ্চাদেরকে ইন্সপায়ার করব, ওরা যাতে নিজে বইটা খুলে নিজে পড়তে পারে বসে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আবার আমি যখন ওই টিচারটার কাছেই হচ্ছে ক্লাসের পরে কোচিং করতে যাচ্ছি, সে তখন কিন্তু ওই যে ওই একটা সাবজেক্ট নিয়েই হচ্ছে সে তার বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করতেছে। সো নর্মালি যেটা হয়, যদি আমি ইন জেনারেল বলি, যে ওইখানে এনভায়রনমেন্টটাও থাকে হচ্ছে মোর ক্লোজড, অল্প পোলাপান থাকে, টিচারও হচ্ছে কনসেন্ট্রেশন দিয়ে ওইখানে হচ্ছে টেক কেয়ার করতেছে, হয়তো ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করে করে করতেছে এরকম। সো আমি কোচিং কালচারটাকে হচ্ছে অনেক বেশি প্রমোট করতেছি তা না, আমি কন্ট্রাস্টটা বললাম যে বড় একটা ক্লাসরুম আর হচ্ছে এরকম একটা প্রাইভেট সেশন, সেটার মধ্যে পার্থক্যটা কোথায়। আর যদি ভার্সিটির কথা বলি, যে ভাই ভার্সিটিতে তো কোচিং নাই, সো এখানে কি আছে, এটা কিন্তু আমরা মেজরিটি মানুষ আসলে রিয়েলাইজ করি না কখনো, বা এই কোশ্চেনটাই মাথায় আসে না যে এরকম সিচুয়েশনও আসলে পড়তে হইতে পারে আর কি। হ্যাঁ, বাট রিসোর্স কিন্তু এখন হচ্ছে অ্যাভেলেবল আছে। আমি চাইলে হচ্ছে সেম টপিকের উপরে বাইরের ভার্সিটির যে কোনো লেকচার দেখতে পারি, প্রফেসরদের লেকচার দেখতে পারি, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, ইভেন হচ্ছে দেশি কিছু প্ল্যাটফর্মও এই জিনিসগুলো নিয়ে কন্টেন্ট বানানোর চেষ্টা করতেছে। বাট ওইটাতে কিন্তু সমাধান হবে যে তা না, সমাধানটা আসলে হচ্ছে নিজের কাছে। সো আমি যেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতেছি, যেহেতু এখন আমার কাছে রিসোর্স অ্যাভেলেবল আছে, হোয়াই নট আমি এটা গুছায় নিয়ে সুন্দর করে হচ্ছে এখান থেকে জিনিসগুলো বের করে আমার মতো করে হচ্ছে আমি লার্ন করব। এখন সত্যি কথা বলতে মানে এআই এমন একটা লেভেলে পৌঁছায় গেছে, সো অনেক এআই এখন অ্যাভেলেবল, এআই মডেলগুলা, এগুলাকে দিয়ে পার্টিকুলার যে কোনো টপিক নিজের মতো করে শেখার জন্য খুব ভালো একটা সিস্টেম তৈরি করে ফেলা যায়। ইভেন হচ্ছে আমি যদি অন্য সব কিছু বাদ দিই, সবাই যেটার সাথে পরিচিত নর্মাল চ্যাট জিপিটি, ওইখানেও কিন্তু হচ্ছে রিসোর্স আপলোড করা যায়, যে আমি একটা বই আপলোড করলাম, ওইখানে পার্টিকুলার চ্যাপ্টার টপিক এগুলো ধরে ধরে বলা যায় যে তুমি এটা আমাকে শিখাও। সো তখন হচ্ছে যে যত ভালো প্রম্পটিং করতে পারবে, যে আমাকে এটা 5 বছরের বাচ্চার মতো বুঝাই দাও, ঠিক আছে, আমাকে আরেকটু হায়ার লেভেলে বুঝাও, তুমি এইখান থেকে আমাকে 5টা প্রশ্ন করে বুঝার চেষ্টা করো আমি ঠিক মতো বুঝছি কিনা। সো এই প্রসেসেও কেউ যদি যায়, তার কিন্তু খুবই ক্লিয়ার একটা আইডিয়া দাঁড়ায় যাবে যে এখানে ভিতরে কি আছে, কেমনে আছে, কিভাবে পড়াশোনা করবে। সো চাইলে ওই জিনিসটা কেউ করতে পারে, বাট এগেইন তার আগে তো ওই ইন্টেনশনটা থাকা লাগবে, ইন্টারেস্টটা তৈরি হতে হবে, হ্যাঁ ওই সময়টা দিতে হবে। সো ওইটা না দিয়ে যদি আমি এক্সপেক্ট করি যে আমি পার হয়ে যাব, তাহলে কিন্তু আসলে হবে না। এখন প্রশ্নটা যদি এরকম হয় যে আমি পরীক্ষার আগে যদি এসব এআই মডেল ইউজ করি, আমি আমার টপিকগুলোকে সামারাইজ করে নিয়ে আসি, এইভাবে যদি শিখি, তাহলে আমার পক্ষে হচ্ছে পরীক্ষায় মোটামুটি ভালো করা সম্ভব কিনা, পাস করা সম্ভব কিনা? অ্যান্সার হচ্ছে অ্যাবসলিউটলি ইয়েস, করা সম্ভব। বাট এই যে আমার এই পড়াশোনার যে টাইমটা, এই যে আমার সেশনগুলো একটার পর একটা, এবং পরীক্ষা টরীক্ষা যে দিচ্ছি, টার্ম ফাইনাল দিচ্ছি, এইটার উদ্দেশ্য কি আসলে পাস করা কিনা বা পরীক্ষায় একটা সার্টেন নাম্বার তোলা কিনা? অ্যান্সার হচ্ছে যে না, এটার উদ্দেশ্য আসলে
পাশ করা না বা হচ্ছে পরীক্ষায় এই নাম্বারটা তোলা না, এই টেম্পারামেন্টটা নিজের মধ্যে নিয়ে আসা যে আমি এই জিনিসটা লার্ন করব, এটা আমার মাথায় গিয়ে একটা চেঞ্জ করবে এবং এই চেঞ্জের উপরে ভিত্তি করে আমি যখন রিয়েল লাইফে এই ধরনের কোনো প্রবলেম ফেস করব তখন সেই প্রবলেমের জন্য নিজেকে আসলে প্রিপেয়ার করা, প্রবলেমের সলিউশন খুঁজে বের করার অভ্যাসটা তৈরি করা। সো ওইটা যদি অ্যাচিভ না হয় তাইলে কিন্তু এইভাবে পাশ করেও আসলে লাভ নাই। এটা আসলে কাইন্ড অফ কি মানে ওই যে টেম্পোরারি একটা সলিউশন, যে নকল করে পাশ করলাম, নকল করে হইলেও তো পাশ হবে মানে নকল করে হইলেও তো আসলে পাশ হবে, বাট সেটা তো আমার মধ্যে কোনো মানে পার্মানেন্ট চেঞ্জ আনতেছে না, সো আমাকে কোনোভাবে এনহ্যান্স করতেছে না। সো আমার আসলে এনহ্যান্সমেন্টটা দরকার। এবং একটা খুবই খুবই ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে মানুষজন হয় কি যে অনেক সময় পড়াশোনা থেকে সরে যায়, বিশেষ করে কলেজ লাইফে, যে সে প্রথম ফার্স্ট ইয়ারে ধরেন হয়তো বা অত সিরিয়াসলি পড়াশোনা করে নাই, সেকেন্ড ইয়ারে তাও টেস্ট পরীক্ষার আগে আগে এসে তার পড়াশোনার ব্যাপারে হয়তো বা বোধোদয় হয়েছে যে না আমার পড়তে হবে। এখন এই যে আমার কাছে যখন আসলে একটা লম্বা সময় ধরে পড়াশোনার গ্যাপ হয়ে যায়, বিশেষ করে একাডেমিক পড়াশোনা, এর পরবর্তীতে যখন আমি কামব্যাক করার কথা চিন্তা করি, তখন আমি দেখা যায় যে শুরুতে বিশাল প্ল্যান পরিকল্পনা করি, ভাবি যে এত লম্বা জিনিস এটা আমার পক্ষে করা খুব ডিফিকাল্ট হবে, অ্যান্ড দেন আমি কিন্তু শুরুই করি না। হয়তো বা শুরু করলে হয়তো বা কিছুটা হলেও আমি আগাইতে পারতাম। গ্যাপটাকে আসলে কিভাবে মিনিমাইজ করা যায়? ধরেন গ্যাপের ভিতরে পড়েই গেছে, এখন সেখান থেকে আবার ওই দিনের পথে ফিরে আসার উপায়টা কি, বিশেষ করে একাডেমিক লাইনে? না, এ উপায় আছে। প্রথমত হচ্ছে যে গ্যাপটা আসলে কেন হয়। যেমন যদি এরকম হয় যে সে হচ্ছে সঙ্গদোষে এরকম হয়েছে যে তার আশেপাশে কেউ পড়াশোনা করতেছে না, এই জন্য সেও করতেছে না। ধরা যাক তার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, হ্যাঁ, পরিবেশ চেঞ্জ হয়েছে, যার কারণে সে ওই পরিবেশের ইয়েতে পড়ে গেছে, যে সে এরকম পরিবেশ পাচ্ছে না, ট্র্যাপে পড়ে গেছে। সো প্রথমত আসলে হচ্ছে ওই ট্র্যাপ থেকে বের হয়ে আসতে হবে। সো যেইটা রুট কজ ছিল, রুট কজ কিন্তু এলিমিনেট করতে হবে। সেম জিনিস রেখে আমি কিন্তু হচ্ছে এই জিনিসটা করতে পারবো না। ধরা যাক আমার বাটির মধ্যে পরিষ্কার পানি আছে, তো আমি পানির মধ্যে হচ্ছে ময়লা ফেলতেছি, তাহলে পানিটা ময়লা হয়ে যাবে না? তাহলে এখন যদি আমি হচ্ছে ময়লা ফেলতে থাকি আবার আরেকদিকে পরিষ্কার করতে থাকি, জীবনও কিন্তু পরিষ্কার হবে না। ময়লা ফেলা আগে বন্ধ করতে হবে, এইবার আমি পরিষ্কার করলে পানিটা কিন্তু একসময় পরিষ্কার হয়ে যাবে। সো যেই ইনফ্লুয়েন্সগুলোর কারণে আমার হচ্ছে গ্যাপ হয়েছে, ওইটা আগে হচ্ছে অ্যানালাইসিস করে আগে আমার লাইফ থেকে বাদ দিতে হবে। দেন এইবার ওই যে অনেক বড় টার্গেট, আমার হাতে তো সময় কম, আমি কি পারবো কি না, এই সময় এসে অনেকে হচ্ছে থমকে যায়। সো আমি এখন বলবো যে এখনকার যুগে আমি হইলে এআই থেকে হেল্প নিতাম। আমি হচ্ছে আমার যা যা রিকোয়ারমেন্ট, যে আমি এই টাইমের মধ্যে এই করতে চাই, সুন্দর করে আমি চাঙ্কে চাঙ্কে ভাগ করে তখন ওইগুলাকে এক একটা টার্গেট হিসাবে সেট করে করতাম। ছোট ছোট টার্গেট সেট করলে যেটা হয়, আমি ওই টার্গেটটা ফুলফিল করতে পারলে সাথে সাথে অ্যাচিভমেন্টের যে সেন্সটা আমি পাই, এটা কিন্তু আমার মধ্যে কনফিডেন্স গ্রো করে। অ্যান্ড এক্স্যাক্টলি সাকসেস ব্রিজেস সাকসেস। সো আমার কিন্তু এই কনফিডেন্সটা গ্রো করাটা খুব জরুরি, যার কারণে আমার মোটিভেশনটা বজায় থাকবে, আমি এই জিনিসটা কন্টিনিউ করতে পারবো। এইটা কারো যদি হচ্ছে ওইটাও ইভেন সুযোগ না থাকে, স্টিল হচ্ছে ভালো কারো কাছ থেকে, যাকে সে ট্রাস্ট করে, যাকে সে মানে, এরকম কারো কাছ থেকে হচ্ছে পরামর্শ নেয়া। পরামর্শ কিন্তু র্যান্ডমলি নিয়ে আসলে লাভ নাই, অনেক সময় ক্ষতির চেয়ে উপকার, মানে উপকারের চেয়ে ক্ষতি বেশি হইতে পারে। ট্রু। সো এরকম কারো কাছ থেকে পরামর্শ নেয়া, যে আসলে তার প্রবলেমটা জানে, বুঝে, অ্যান্ড সে একটা ভালো সলিউশন দিতে পারবে, এবং সেটার উপরে তারপর হচ্ছে আমল করা। আমি খালি জানলাম, বুঝলাম, অ্যানালাইসিস করলাম, সুন্দর রুটিন বানাইলাম, লাল নীল কাগজে, হ্যাঁ, বিভিন্নভাবে হচ্ছে রুটিন বানাইলাম, মানলাম না, কী লাভ হবে? সেই আবার যেইকে সেই, তখন হতাশা কিন্তু আরও বেশি কাজ করবে। এবং এইরকম ক্রাইসিস মোমেন্টে, সেটা শুধু আমি পরীক্ষার জন্য বলতেছি না, লাইফের যে কোনো মোমেন্টে যখন আমি ফিল করতেছি যে অলরেডি আমার একটা গ্যাপ হয়ে গেছে, সো এখন আমাকে কামব্যাক করতে হবে, ওই কামব্যাকের সময় কিন্তু কোনো হাফ হার্টেড ট্রাই চলবে না। অন্য সমস্ত অপশন এলিমিনেট করে ওইটার উপরে ডাবল ডাউন করতে হবে, অ্যান্ড নিজের সেরাটা দিয়ে আসলে ট্রাই করতে হবে। বিকজ হাফ হার্টেড ট্রাই করলে হচ্ছে ক্ষতি দুইটা। এরকম এক, হাফ হার্টেড ট্রাই করলে যে সাকসেস প্রবাবিলিটি কি কমে যাচ্ছে, 50-50 বা আরও কম হইতে পারে। আরেকটা হচ্ছে এই যে আমি ফিল করতেছিলাম যে আমি পিছিয়ে গেছি, এখন আমি কামব্যাক করার চেষ্টা করতেছি, এখনও যদি না পারি, কনফিডেন্সটা অনেক সময় এমনভাবে ভেঙে যায়, মানুষ ওইখান থেকে কিন্তু আর ফেরত আসতে পারে না। সো তখন অনেক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমেও মানুষজন পড়ে যেতে পারে, যেই ট্র্যাপ থেকে বের হয়ে আসা কিন্তু খুবই মুশকিল। এবং এটা কিন্তু আমরা দেখতে পাই, আমরা হচ্ছে কলেজ বলি বা ভার্সিটি লেভেলে বলি, অনেক পোলাপানকে এমন মানে
এমনভাবে ডিপ্রেসড এবং ডিমোরালাইজড হয়ে যেতে দেখি যেগুলো ক্লিনিক্যাল ডিপ্রেশন পর্যায়ে চলে যায় বা আরও গভীর লেভেলে চলে যায়, এবং মানুষ কিন্তু হচ্ছে সেলফ হার্ম থেকে শুরু করে অনেক খারাপ খারাপ কাজ করে ফেলে, অনেকে সুইসাইড করে ফেলে। সো তাইলে আর কি হলো, জীবন তো শেষই হয়ে গেল। সো এই জন্য হচ্ছে ওই যখন আমি কামব্যাকের চিন্তা করব, আমাকে সিরিয়াসলির চেয়ে বড় কথা সিনসিয়ারলি আমাকে হচ্ছে হোল হার্টেড ইফোর্টটা দেওয়া উচিত। আপনি পরিবেশের কথা বলতেছিলেন, আমার কাছে মনে হয় যে এটা আর একটা খুবই ক্রিটিক্যাল জিনিস, যে আমি স্কুলে বা কলেজে থাকা অবস্থায় যে আমার বন্ধুবান্ধব কারা, সেটা আমার কাছে মনে হয় যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন অনেক ক্ষেত্রে আমরা যেটা হয় যে ভালো পড়াশুনো করে বা যে একটু পড়াশোনার ব্যাপারে সিরিয়াস, তার থেকে তো আমরা একটু দূরে দূরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এক হইতেছে নিজেরে খুবই হীনমন্য বা একটু ছোট ছোট ফিল হয় যে না ও তো অনেক ভালো পড়ে, বা কথা বলার যে একটা মজা ওইটা খুব বেশি একটা পাওয়া হয়ে ওঠে না। তো ধরেন আমার পড়াশোনার গ্যাপ হয়েছে, আমি পড়তে অত ভালোও লাগে না, তো জিনিসটা কি এরকম যে ভালো পড়াশুনো করে তার সাথে কি আমি একটু বেশি বেশি করে যদি কথা বলার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, এটা কি কোনোভাবে আমাকে হেল্প করে কিনা? ডেফিনেটলি হেল্প করে। বিকজ তখন মানে আমরা যদি একটা ক্লাসের কথা চিন্তা করি, আমরা সমবয়সী হইলেও সবগুলা মানুষ কিন্তু একরকমভাবে চিন্তা করে না, সবার চিন্তার ম্যাচুরিটি কিন্তু সেম লেভেলে থাকে না। সো তখন কিন্তু হচ্ছে এইসব কথাবার্তা থেকে, এই ধরনের মানে আপাত নির্দোষ র্যান্ডম ডিসকাশন থেকে অনেক ক্লু চলে আসে, অনেক পয়েন্টার চলে আসে, যেটা হয়তো আমাকে অনেক অন্যভাবে ভাবাইতে পারে। সো এটা ডেফিনেটলি কাজে দেয়। আচ্ছা, আর এমনিতে এই আমাদের তো মানুষের ধরেন পার্সোনালিটি টাইপ আছে, 16 পার্সোনালিটিস বলে বা MBTI যেটাই বলি, এইটার সাথে কি মানুষজনের এই যে পড়াশোনা করার ক্যাপাসিটি বা ধরন বা কে কখন এই জায়গাটা নিয়ে যদি ভাই একটু বলতেন। অ্যাবসলিউটলি। যেমন হচ্ছে আমরা সবাই জানি রুটিন করা ভালো, রুটিন করে পড়া ভালো, কিন্তু আমরা কয়জনে করি বা আসলে সবার জন্য এটা অ্যাপ্লিকেবল কি না, সবাইকেই আসলে ওই রুটিনের থ্রুতে যাইতে হবে কি না। যেমন যাদের হচ্ছে পার্সোনালিটি টাইপের মধ্যে হচ্ছে SJ আছে, মানে যে হচ্ছে, আচ্ছা সবার উদ্দেশ্যে বলি, MBTI যে পার্সোনালিটি টেস্ট, এটা ওই যে 16 পার্সোনালিটিস নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলে তোমরা করতে পারবে। 16personalities.com, এখানে গেলে হচ্ছে অনেকগুলো প্রশ্ন করবে, 50টার মতো কোশ্চেন থাকে আর কি, কিন্তু এটা করতে বেশি সময় লাগে না, 10-15 মিনিট লাগে ম্যাক্স। তবে ওই প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুবই কনফিউজিং, খুবই ফেইথফুলি দিতে হবে, ট্রুথফুলি দিতে হবে। কারণ অনেক সময় মানুষজন আইডিয়াল অ্যান্সার দেয়, আইডিয়াল অ্যান্সার দেওয়াটা ঠিক না। এখানে পাশ ফেলের কোনো ব্যাপার নাই, এখানে নাম্বার বেশি পাওয়ার ব্যাপার নাই, কাউরে ইমপ্রেস করারও ব্যাপার নাই। আমি তাই অ্যান্সার দিব, তাইলে অ্যানালাইসিসটা অনেক ভালো হবে। সো যেটা বলতেছিলাম, যাদের পার্সোনালিটি টাইপের মধ্যে S আছে, J আছে, তারা কিন্তু রুটিন সাকসেসফুলি সুন্দর করে করতেও পারে, ফলোও করতে পারে। বাট যারা হচ্ছে এই যে N টাইপের কিংবা P টাইপের, আমার যেমন পার্সোনালিটি টাইপ ENTP, সো আমার মধ্যে হচ্ছে Nও আছে, Pও আছে। সো এই জন্য রুটিন করা এবং ওই রুটিন ফলো করা, এটা কিন্তু আমার জন্য খুব ডিফিকাল্ট। যারা হচ্ছে মানে রুটিন ফলো করতে পারে, সে তো রুটিন ফলো করে একটা সার্টেন লেভেল পর্যন্ত আগাইতে পারবেই। বাট আমার মতো যারা আছে, আমি যেমন রুটিন করতে পারি না বা হচ্ছে রুটিনটা ফলো করতে পারি না, তাইলে আসলে আমি কি করব? আমার জন্য বেটার কাজ করে হচ্ছে সিস্টেম, রিপিটিটিভ রুটিন না। যে আমি যদি এইভাবে চিন্তা করি যে কেউ একজন হয়তো এইটাতে সাকসেসফুল হবে যে আমি এতটার থেকে এতটা পর্যন্ত হচ্ছে বাংলাই পড়বো, এতটা থেকে এতটা পর্যন্ত কেমিস্ট্রি পড়বো, এতটা থেকে এতটা পর্যন্ত আমি ইংলিশই পড়বো। অনেকের জন্য এইটা কাজ করে, আমার জন্য এটা কাজ না করে কাজ করবে যে ঠিক আছে, দিনের মধ্যে আমি হয়তো 1 ঘন্টা প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করব, 1 ঘন্টা আমি হচ্ছে আমার প্রবলেমগুলো অ্যানালাইসিস করব, যে কোন কোন জায়গায় আমি ঠেকি, 1 ঘন্টা আমি হয়তো নতুন জিনিস পড়ব। সো এইটার মধ্যে আমি ওই 1 ঘন্টার মধ্যে অনেক কিছু ঢুকাইতে পারি। প্রিভিয়াস কোশ্চেন আমি হচ্ছে কোনো দিন বোর্ডেরটা ঘাটতে পারি, কোনো দিন কলেজেরটা ঘাটতে পারি। আমি আমার প্রবলেম অ্যানালাইসিস করতে গেলে আমি হয়তো কোনো দিন হয়তো অবজেক্টিভে মনোযোগ দিতে পারি, কোনো দিন হয়তো আমি সাবজেক্টিভে মনোযোগ দিতে পারি। সো সেটা কিন্তু আমার উপরে, বাট আমি ওই স্লটটা ঠিক করে রাখলাম, সিস্টেমটা আমি ঠিক রাখলাম। এটা আমার মতো পার্সোনালিটির যারা আছে তাদের জন্য ভালো কাজ করে। আবার অনেকের জন্য হচ্ছে ওই যে একদম ধরে বেঁধে রুটিন সুন্দর করে কালি দিয়ে রুটিন বানাবো, ওটার চেকবক্স চেক করবো, এটা তাদের জন্য কাজ করে। যেমন আমার ছোট ভাই অন্তর, ওর জন্য হচ্ছে ও একদম খুব সুন্দর করে যে কোনো কাজ শুরু করার আগে ও ডিসাইড করে রাখতো কি করবে, দেন এখান থেকে চেকবক্স বানাইতো, ও করে করে সেগুলো টিক অফ করতো। এটা ওর জন্য হচ্ছে খুব ভালো কাজ করতো। সো এইটা আসলে ডিপেন্ড করে পার্সোনালিটির উপরে। তো কেউ যদি হচ্ছে নিজেদের পার্সোনালিটি টাইপটা ভালো মতো জানতে চায়, তাহলে হচ্ছে ওই যে 16personalities.com, এটা তো আছেই, কিছু ভালো বইও আছে, ডু হোয়াট ইউ আর,
বা হচ্ছে যারা মানে ইয়াং প্যারেন্টস যারা প্যারেন্টিং নিয়ে কাজ করতে চায়, বাচ্চাকে নিয়ে যারা হচ্ছে এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে চায়, একটা বই আছে খুব সুন্দর, নার্চার বাই নেচার। তারপরে বাংলায় যদি বলি যে আমাদের শাফি শাওন ভাই আছে, ভাই একটা বই লিখছেন যে পাওয়ার অফ পার্সোনালিটি, একদম সুন্দর করে বাংলায় লেখা। সো যাদের হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে বা পড়তে কমফোর্ট ফিল করে না, তারা চাইলে বাংলায়ও পড়তে পারে। তাহলে এই জিনিসটা সম্পর্কে অ্যানালাইসিস করলে নিজের সম্পর্কে কিন্তু স্ট্রেংথ অ্যান্ড উইকনেস সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। সো এই যে আমি রুটিন ফলো করতে পারি না, আমি যদি না জানতাম যে এটা আমার পার্সোনালিটি ট্রেইট, তাহলে কিন্তু আমি হীনমন্যতায় ভুগতাম যে আরে আমার ক্লাসের ফার্স্ট বয় যে ছেলেটা ও রুটিন ফলো করে পড়তে পারে, ও আগায় যায়, আমি পারি না, এই জন্য আমি হচ্ছে আগাইতে পারতেছি না। বাট আমার এই ট্রেডটাকেও আমি যদি এখন স্ট্রেংথ হিসাবে কাজে লাগাই, আমি যেভাবে বললাম যে আমি এটাকে সিস্টেমে কনভার্ট করে নিছি, তাহলে কিন্তু ঠিকই আমি হচ্ছে পরে ভালো রেজাল্টও করতে পারতেছি বা যে কোনো কাজে ভালো করতে পারতেছি। সো এই অ্যানালাইসিসটা করা দরকার, নিজের উইকনেসটা বোঝা দরকার এবং নিজের স্ট্রেংথটা জানা দরকার, জেনে এটাকে অ্যাপ্লাই করতে হবে, এটা ভালো কাজে দেয়। অনেক ক্ষেত্রে আমাদের ভিতরে একটা জিনিস বা একটা চিন্তাভাবনা কাজ করে যে পরীক্ষার আগের দিন রাতে পড়লে মনে হয় পড়া বেশি মুখস্থ হয় বা পড়া মাথার মধ্যে বেশি ঢুকে। আসলে রিয়েলিটিতে ঘটনাটা কি কথা তো ঘটে? সত্যি। আচ্ছা, কারণ সত্যি, বিকজ তাহলে সবার কি শুধু পরীক্ষার আগেই পড়া উচিত? নোপ। কারণ হচ্ছে পরীক্ষার আগে কেন আমি হচ্ছে অনেক বেশি পড়া হ্যান্ডেল করতে পারি, আচ্ছা, বিকজ আমি তখন জানি আমার হাতে আর সময় নাই, আমার দেয়ালে পিঠ থেকে গেছে, ব্রেইন তখন এভরি আদার প্রায়োরিটিকে সরায় দেয়, এলিমিনেট করে ফেলে। চয়েস এলিমিনেশন হয়ে গেল, প্রায়োরিটি এলিমিনেশন হয়ে গেল। সো এখন আমার একটাই প্রায়োরিটি, কালকে আমার পরীক্ষা। সো এই সিরিয়াসনেসটা যখন আসে তখন শুধু ওইটা নিয়েই ব্রেইন চিন্তা করে, ওইখানে হচ্ছে অনেক ভালো আউটপুট বের করে নিয়ে আসা যায়। দেন এগেইন এভরিডে তো আমি হচ্ছে এই সিরিয়াসনেস নিজের মধ্যে নিয়ে আসতে পারবো না, চাইলেও পারবো না। কারণ এটাও হচ্ছে একটা ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল টোল আছে যেটা বডির উপরে অ্যান্ড মাইন্ডের উপরে পড়বে। সো এই জন্য আসলে হচ্ছে রেগুলারিটি মেনটেন করা এবং রিপিটিশন অনেক ভালো অভ্যাস। কেউ আছে আমাদের মধ্যে অনেকে যারা হচ্ছে কোনো একটা নতুন টপিক, নতুন কনসেপ্ট খুব সহজে গ্রাস্প করতে পারে, কারণ সে হচ্ছে অ্যানালাইটিক্যালি চিন্তা করতে পারে, ফার্স্ট প্রিন্সিপাল থেকে চিন্তা করতে পারে। এটা একটু এক্সপ্লেইন করি। তা আমার পড়াশোনা করার যে স্টাইল ছিল, আমি হচ্ছে বইয়ে দাগায় পড়তাম না। সো অনেকে হচ্ছে বই অনেক রকমভাবে দাগায়, কালার টালার দিয়ে দাগায়, বই থেকে লেজ টেজ বের হয়ে থাকে, কাগজ টাগজ ট্যাগ দিয়ে রাখে, এরকম। তো আমি হচ্ছে নোট নিতাম, আমি বিভিন্ন কালার দিয়ে নোট নিতাম, সুন্দর করে গুছায় লেখার চেষ্টা করতাম, নিজে ছবি আঁকতাম পুরো জিনিসটা বোঝার জন্য। সো ফার্স্ট প্রিন্সিপাল থেকে চিন্তা করাটা হচ্ছে কোনো একটা থিওরি যখন আমি বোঝার চেষ্টা করতাম, ধরা যাক কোনো একটা ফর্মুলা কীভাবে আসছে বা কোনো একটা এক্সপেরিমেন্ট কীভাবে কাজ করে, সো তখন আগেই আমি পুরোটা পড়ে ফেলতাম না। যেমন হচ্ছে আমি ধরা যাক পড়তেছি যে তৈল ফেনা ভাসমান পদ্ধতিতে হচ্ছে আকরিক থেকে সামথিং আলাদা করা, তাহলে আমি আগে চিন্তা করতাম যে আমি হইলে এটা কিভাবে করতাম। তাহলে আমার মাথায় যতটুকু কুলায়, আমার মাথায় প্রিভিয়াস নলেজ যতটুকু আছে, আমি একটা প্রসেস দাঁড় করানোর চেষ্টা করতাম যে হয়তো এরকম করলে এরকম হবে। তারপর অল্প একটু পরে দেখতাম যে আমার চিন্তার সাথে মিলে কিনা। আচ্ছা ঠিক আছে, মিললে তো মিলছে, না মিললে আমি এক জায়গায় এসে স্টাক, যে আমি আর চিন্তা করতে পারতেছি না। সো যেই জায়গায় আমি এসে আর চিন্তা করতে পারতেছি না, সেখানে আমি তখন সলিউশনটা দেখতাম যে ও আসলে তখন মানুষ এই প্রবলেমটা কীভাবে সলভ করছে বা এরপরে থিওরিটা কোন দিকে গেছে। সো তাইলে যেটা হইতো, আমি টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড অ্যাবিলিটি আমি আগে চিন্তা করে বের করার চেষ্টা করতাম আমি হইলে কাজটা কিভাবে করতাম, এবং সেটা যতটুক পর্যন্ত কি আমি আটকাইছি, মানে এই পর্যন্ত আমার এখনকার লিমিট। এখন যদি আমি নতুন আরেকটা লাইন পড়ি, সেটা আমার নলেজ আর্সেনালে নতুন আরেকটা কিছু অ্যাড করলো, তাহলে সেইটা দিয়ে আমি আবার আরও 2-1 কদম হাঁটার চেষ্টা করতাম, যেখানে আটকায় যেতাম আবার দেখে নিতাম। তাহলে পুরো প্রসেসটা এমনভাবে আমার মাথায় ঢুকতো অ্যাজ ইফ আমি এইটা আবিষ্কার করছি। তাইলে তখন এটা আমাকে কিন্তু হচ্ছে আর পড়া লাগতো না। এটা কিন্তু খুব কমন একটা প্রবলেম যে ভাই পড়ার সময় পড়ি, বোঝার সময় বুঝি, পরে আর মনে থাকে না। পরীক্ষার আগে অনেক কিছু দেখলে মনে হয় যে নতুন দেখতেছি। সো এটা কিন্তু হচ্ছে অনেক পোলাপান এক্স্যাক্টলি এই ফ্রেজটাই ইউজ করে। সো এটার সলিউশন আসলে এইটা, ফার্স্ট প্রিন্সিপাল থেকে চিন্তা করা। তাতে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে দূর ভাই, এটা একটা কথা বললেন যে আমি এত টাইম দিয়ে পড়বো, আমার তো হাতে তো সময়ই নাই এত পড়ার। সময় নাই, এটা কিন্তু হচ্ছে কমন একটা প্রবলেম। মানে অনেকে বলে আর কি, কমপ্লেইন, প্রবলেম বলবো না, কমপ্লেইন না। এটা একটা মানে ওই মানুষজন যেটা হয় কি, একটা এক্সকিউজ দাঁড় করায় যাতে করে সে যে একটা ভুল কাজ করতেছে বা সে জাস্টিফাই করে। সো প্রথমে এই সময়টুকু বাড়তি দিয়ে পড়লে পরে আমার 3-4 পড়ার সময়টা কিন্তু হচ্ছে বেঁচে যায়। আমাকে বারবার এটা রিপিট করতে হয় না, নতুন করে পড়তে হয় না, নতুন দেখতেছি বলে চিন্তা করতে হয় না। সো এইটা আসলে ইম্পর্টেন্ট। তো ওই যে পরীক্ষার আগের রাত্রে পড়া দিয়ে আমরা কথাটা শুরু করছিলাম, তখন অটোমেটিক্যালি প্রায়োরিটি হাই হয়ে যায়, চয়েস এলিমিনেট হয়ে যায়, মানুষ বেশি ইফোর্ট দিতে পারে। তাহলে ডে ইন ডে আউট এই পরিমাণ হাই ইফোর্ট না দিলেও কেউ যদি হচ্ছে জিনিসগুলো নিয়ে রেগুলার ঘাটাঘাটি করে,
মানে রিপিটিশনের মধ্যে রাখে, যে একটা জিনিস বুঝলাম, ঠিক আছে, আমি এটা এখন আর ছেড়ে দিব না, কিছুদিন পরে আমি এটা হচ্ছে রিপিট করব, একটু রিভিশন দিব। প্রথমবার পড়ার সময় একটু বেশি সময় নিয়ে ফার্স্ট প্রিন্সিপাল থেকে চিন্তা করে পড়বো, তারপর হচ্ছে কিছুদিন পরে রিপিট করব। এই যে স্পেসড রিপিটিশন, রিভিশন দেওয়া, এই মেকানিজমটা মারাত্মক কাজের। ফলে দেখা যায় একটা কিছু কমপ্লিটলি ভুলে গেলে আবার নতুন করে পড়তে যে পরিমাণ টাইম লাগে, পুরোপুরি ভুলে যাওয়ার আগে টাচ করলে সেটা অনেক বেশি মনে থাকে। এটা অনেকটা হচ্ছে সাইকেল চালানোর মতো। সাইকেল চালাইতে গেলে প্রথমে আমাকে অনেক জোরে পা দিতে হয়, প্যাডেল দিতে হয়, অনেক টর্ক দিতে হয় যদি ফিজিক্সের ভাষায় বলি। সো টর্ক তখন অনেক, কিন্তু স্পিড কি বেশি? স্পিড কম। বাট যখন আমার স্পিড উঠে যায় তখন আমি টর্ক দিই অল্প, বাট সে কিন্তু সমান স্পিডেই চলতে থাকে। সো আমি যদি এখন চলবে ভেবে ইফোর্ট দেওয়া বন্ধ করে দেই, তাহলে কিন্তু হচ্ছে সেটা স্লো ডাউন হতে থাকবে, আবার স্পিড আপ করতে আমাকে আবার নতুন করে টর্ক দিতে হবে। সো এই জন্য জিনিসটা মাথায় থাকা অবস্থায় কেউ যদি একটু প্র্যাকটিস করে বা যদি একটু হচ্ছে রিপিট করে, তাহলে জিনিসটা মাথায় থাকে। তাতে ওভারঅল কিউমুলেটিভ টাইমটা অনেক কম লাগে, বাট আউটপুটটা বেটার পাওয়া যায়। এটাও কিন্তু একটা লং টার্ম ওয়ে, যে কিভাবে কম ইফোর্ট দিয়ে আমি হচ্ছে বেশি আউটকাম নিয়ে আসবো। এই জায়গাটাতে আমি পার্সোনালি একটা জিনিস হয়তো বা বিগত 7-8 বছর বা তার কাছাকাছি সময় করা শুরু করছি, মনে হয় না যে আমি একাডেমিক পড়াশোনার সময় এটা করছি। সেটা হচ্ছে ধরেন আমি নতুন একটা কনসেপ্ট বা নতুন কোনো কিছু যদি শিখি, তাহলে আমি কন্টিনিউয়াসলি আমার চারপাশে মানুষজনকে সেটা বলতে থাকি, এবং ওইটা নিয়ে আমার দেখা যায় যে মিনিমাম 1-2 সপ্তাহ অবসেশন কাজ করে। ক্লাসিক ফাইনম্যান টেকনিক। সো এটা কিন্তু একটা ভালো টেকনিক, এটা আমি অনেক পরে বুঝছি। এটা আল্লাহর আশীর্বাদের মধ্যে এটা ন্যাচারালি কেমন জানি আসছিল, বাট সামহাও আমি পরে দেখলাম যে এটা একটা ভালো জিনিস। কারণ আমি যখন 10 জনের কাছে ওই জিনিসটা বলি, তারা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউতে কোশ্চেন করে, আবার অনেকে ওটার সাথে এগ্রি করে, কেউ ডিসএগ্রি করে, বাট উইদিন দিস প্রসেস আমি কিন্তু ওই কনসেপ্টটা আমার ভিতরে একদম ইনবিল্ড ঢুকে যায়। এটা কিন্তু খুবই ভালো টেকনিক, যে কোনো একটা কিছু আমি বুঝছি কিনা সেটা বোঝার অনেক ভালো একটা উপায় হচ্ছে আমি কাউকে বুঝাইতে পারি কিনা। কারণ আমি অনেক সময় মানে নিজেকে কনভিন্স করা কিন্তু অনেক ইজি। আমি কোনো একটা কিছু না বুঝলেও আমার মনের মধ্যে আমি এটা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে হইছে, হ্যাঁ আসলে লিখতে পারবো কোনো মতে, বাট আমি কিন্তু ভিতর থেকে বুঝি নাই। বাট যখন আমি কাউকে বুঝাইতে যাব, কাউকে কনভিন্স করতে চাইবো, তখন সে কিন্তু কোশ্চেন করবে। ওই কোশ্চেনগুলো যদি আমি হ্যান্ডেল করতে পারি, দ্যাট মিনস আসলে এটা আমার মধ্যে ঢুকে গেছে। এটা আমার কাছে মনে হয় যে একটা খুবই দুর্দান্ত উপায়, যদি যে কেউ যে কোনো কিছু শিখতে চায়। এটা শুধু পড়াশোনা না, যে কোনো নতুন কিছু শেখার সবচেয়ে ভালো টেকনিক আমার কাছে মনে হয় যে এটা, যে নিজে আগে শেখা অ্যান্ড দেন আমার চারপাশের লোকজনকে এটা বলতে থাকা। মানুষ গুরুত্ব দিক না দিক অ্যাবসলিউটলি ফাইন, সে বলতে থাকতে পারে। ক্ষেত্র বিশেষে যদি মানে অফলাইনে মানুষজনকে বলতে লজ্জা লাগে, আমার কাছে মনে হয় যে অনলাইনে জাস্ট ভিডিও বানানো যেতে পারে। ভিডিও বানায় এটার পিছনে অনেক এডিট করে টাইম নষ্ট করা যাবে না, কিচ্ছু করা যাবে না। জাস্ট আমি ফোনের ক্যামেরা বা ল্যাপটপের ক্যামেরা যদি থাকে, আমি রেকর্ড করব, করে শুধুমাত্র আমি আমার ফেসবুকের ফিডে দিতে পারি, জাস্ট এতটুকুই। কিন্তু এখানে আবার বেশি টাইম দিতে গেলে মানুষজন এই আবার দেখা যাবে এটা অন্য চক্করে পড়ে গেছে, যে সে ভিডিও বানানো, সে ইনফ্লুয়েন্সার, এটা সেটা, তখন এটা আবার জটিল বিষয় হয়ে যাবে। এখন আমরা বর্তমান সময়ে সবচেয়ে যে জিনিসটা দেখি যে অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, ডিফারেন্ট মডেলিটি। বাট বাংলাদেশের কনটেক্সটে আপনার কাছে কী মনে হয় যে অনলাইনে যে ক্লাসগুলো হয়, আমার একটা পার্সোনাল পারসেপশন হচ্ছে এরকম, যে অনলাইন ক্লাস আসলে একটু জটিল, কারণ মোবাইল ফোনের ভিতরে ক্লাস করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আর আপনি চিন্তা করে দেখেন এই ফোনের ভিতরে কত কিছু আছে, ফেসবুক, আদার্স, কন্টিনিউয়াসলি নোটিফিকেশন আসছে। এটা আসলে ডিপেন্ড করে এই জিনিসটা নিয়ে যদি ভাই আপনার এক্সপিরিয়েন্স থেকে বা উৎকর্ষে আপনি কন্টিনিউয়াসলি দেখেন, একটা তো হইতেছে যারা ধরেন সুপার ডুপার ভালো স্টুডেন্ট, ওদেরকে পৃথিবীর মহাজাগতিক কোনো কিছু টাচ করে না, বাট মানে ওরা আগেও ভালো করতে এখনো ভালো করে। বাট জেনেরিক ক্ষেত্রে আসলে আপনি জিনিসটাকে কিভাবে দেখেন? ডিপেন্ড করে, মানে এখানে তো আসলে অনেক কনটেক্সট আছে। যে একে তো অফলাইন যদি চিন্তা করি, তার মানে হচ্ছে কেউ একজন আমার সামনে থেকে আমাকে কিছু একটা শিখাচ্ছে। সো এটা টিচারের উপরে হচ্ছে অনেকটাই ডিপেন্ডেন্ট। এখন সব জায়গায় আমি সব সাবজেক্টের উপরে ভালো টিচার তো পাবো না। আমার লাইফে আমি হচ্ছে কয়জন ভালো টিচার পাইছি, যাদের ভালো টিচার হিসেবে পাইছি, ক্যারিশমেটিক টিচার পাইছি, তাদের কথা আমার খুব ভালো করে মনে আছে। যেমন ফিজিক্স নিয়ে আমার হচ্ছে পার্টিকুলার প্যাশন কাজ করে। কেন? কারণ আমি হচ্ছে স্কুল লেভেলে অনেক ভালো টিচার পাইছি। আমাদের হচ্ছে সুভাষচন্দ্র স্যার ছিলেন, তারপর হচ্ছে আবু বকর চৌধুরী স্যার ছিলেন। স্যাররা হচ্ছে নিজেরা অনেক প্যাশনেট ছিলেন এগুলো নিয়ে। সো এই জন্য ওই প্যাশনটা আমাদের মধ্যে সংক্রমিত হয়েছে। কলেজে এসে হচ্ছে তিতাস স্যারের কথা বললাম, তিতাস স্যার ছিলেন, সুশান্ত স্যার হিমসেলফ ছিলেন, পড়াইতেন। এবং ওই সময় এসে হচ্ছে মাহমুদুল হাসান সোহাগ ভাইকে পাইছি। ভাইয়া তো আমাদেরকে একদম নিজে ফিজিক্স পড়াইতেন। সো খুবই ক্যারিশমেটিক টিচার ভাইয়া। সো আমরা কিন্তু ভালো টিচার পাইছি। বুয়েটে এসে হচ্ছে মোহাম্মদ আলী চৌধুরী স্যারকে পাইছি। সো এই টিচারদের কথা কিন্তু আমাদের মনে আছে এবং আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, বিকজ তারা তাদের প্যাশনটা আমাদের মধ্যে ঢুকাইতে পারছেন। সো অফলাইনে
টিচার ডিপেন্ডেন্ট যেহেতু, সো সব জায়গায় আমি কিন্তু ভালো টিচার পাবো না। আমি বলবো যে আমি আলহামদুলিল্লাহ লাকি যে আমি এই মানুষগুলোকে আমার লাইফে পাইছি। আরও অনেকে আছেন, আমি হয়তো সবার নাম আজকে স্মরণ করি নেই, আরও অনেক ক্যারিশমেটিক এবং ইনফ্লুয়েন্সিয়াল টিচার আমার জীবনে কিন্তু আছেন। সো এটা একটা ডিপেন্ডেন্সি। দ্বিতীয়ত হচ্ছে যদি এখন তার কন্ট্রাস্টে যাই, অনলাইনে যাই, অনলাইনে কিন্তু একজন ভালো টিচার চাইলে হচ্ছে টেকনোলজি ইউজ করে অনেক বেশি মানুষকে সার্ভ করতে পারে। সো এটা একদিক থেকে হচ্ছে খুবই ভালো একটা দিক। আরও দুই একটা দিক কনসিডার করার মতো বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি যদি অফলাইনে যাতায়াত করি, আমার যাওয়া আসা, যদি আমি শহরের কথা চিন্তা করি, বাংলাদেশে জ্যাম একটা ফ্যাক্টর, টাইম নষ্ট হয়, অনেক রিস্ক ফ্যাক্টর থাকে। সো এই জিনিসগুলো হচ্ছে আমার মানে নেগেটিভ সাইডে যায়। আবার পজিটিভ সাইডে যেটা যায় সেটা হচ্ছে অনলাইনে আমাকে তো হচ্ছে টিচার ফোর্স করতে পারতেছে না, বাধ্য করতে পারতেছে না কিছু করতে। সো রেগুলারিটিটা মেনটেন করা এবং সিনসিয়ারিটিটা ধরে রাখা, এটা কিন্তু তখন আমার উপরে পৌঁছায়। সিস্টেমের ভিতরে থাকা যায়। ক্লাস শেষ, আমার আজকে মন চাইলো শুয়ে শুয়ে ক্লাস করতেছি, শুয়ে শুয়ে তো আসলে মাথার ভিতরে কিছু ঢোকার প্রবাবিলিটি খুব কম। হ্যাঁ, একদম অ্যাবসোলিউটলি। যেমন উৎকর্ষের এক্সপিরিয়েন্স তো আমার জাস্ট হচ্ছে মানে অল্প কয়েক বছর, এটা তো নতুন জিনিসটা শুরু হয়েছে, বাট তারও অনেক আগের থেকে উদ্ভাসে তো আমি দেখে আসতেছি অনেক বছর ধরে জিনিসটা কি হয়। সো ওইখানে হচ্ছে রেগুলারিটি মেনটেন করার যে ইফেক্টটা, এটা কিন্তু হচ্ছে আসলে মারাত্মক। যখন স্টুডেন্টরা হচ্ছে রেগুলার আসে যায়, পরীক্ষাগুলো দেয়, উদ্ভাসে তো হচ্ছে অনেক পরীক্ষা হয়, হ্যাঁ এটা নিয়ে হচ্ছে অনেক পোলাপান অনেক কমপ্লেইনও করে যে এত পরীক্ষা কেন হয়। সেটা আবার হচ্ছে মানে বাবা মাকে জানাইও দেওয়া হয় যে বাচ্চা কত পাইছে। সো এই যে রেগুলারিটি মেনটেন করার ব্যাপারটা অনেকের জন্য এই রেগুলারিটিটা কাজে দেয়। যার পার্সোনাল ডিসিপ্লিন নাই, যে নিজেই এটা ম্যানেজ করতে পারে না, সে অন্তত যাওয়া আসা করলে বসা হয়, পরীক্ষা দেওয়া হয়, এটা ফেস করা হয়, অন্তত টিচারকে ফেস করতে হবে, বাবা মাকে ফেস করতে হবে, তার কিছুটা পড়াশোনা হয়। আর যার হচ্ছে আমি বলবো যে পার্সোনাল ডিসিপ্লিন আছে, যে নিজে মেন্টালি রেজিলিয়েন্ট, সে জানে তার জন্য কোনটা ভালো, তার জন্য কোনটা খারাপ, সে কিন্তু অনলাইন থেকে অনেক বেশি লেভারেজ নিতে পারে। তার যাওয়া আসার সময় বেঁচে গেল, খরচ বেঁচে গেল, সে ওই পুরা টাইমটা কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারলো। এখন যে ওই টেম্পটেশন থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে, সে কিন্তু এটাও করতে পারবে যে ঠিক আছে আমি নোটিফিকেশন অফ করে রাখি, বা যে নিউজ ফিড ইরেডিকেটর দিয়ে আমার ফেসবুকের হচ্ছে টাইমলাইন হাওয়া করে দেই, বা আমি না ঢুকি, এগুলো কিন্তু সে চাইলে করতে পারে। এখন অনেক রকম হচ্ছে অ্যাপ পাওয়া যায় যেখানে হচ্ছে অ্যাপ থেকে হ্যাঁ নিজেই হচ্ছে টাইম ধরে ধরে ব্লক করে দেয়, যে আমি দিনে আমি সেট করে রাখছি যে আমি হচ্ছে দিনে 30 মিনিটের বেশি হচ্ছে ফেসবুক ইউজ করতে পারবো না। তাহলে হচ্ছে 30 মিনিট চলে গেলে আমাকে আগে অ্যালার্ম দেয়, দেন হচ্ছে আমাকে ব্লক করে দেয় যে তুমি এখন আর ইউজ করতে পারবা না। সো সেইটা আবার ব্লক খুলতে গেলে আমাকে অনেক হাঙ্গামা করতে হয়। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে চাইলে নিজেরা অ্যাপ্লাই করা যায়। সো যদি বলি যে অনলাইন অর অফলাইন, কনটেক্সচুয়াল। সো যার মধ্যে ডিসিপ্লিন নিজেই আমি বুঝতেছি যে কম, তার জন্য অফলাইন বেটার, যদি ওই অ্যাক্সেসিবিলিটি থাকে, ওই অ্যাফোর্ডেবিলিটি থাকে তাইলে, আর নাইলে তো অনলাইন বেটার। একটা কমন জিনিস আছে ভাই, অনেক ক্ষেত্রে আমরা যেটা হয় যে আমরা তো আসলে খুবই আউটপুট ড্রিভেন বা রেজাল্ট ড্রিভেন বলা যেতে পারে। তো রেজাল্ট ড্রিভেন মিনস হইতেছে যে কোনোভাবে আমি 2 আর 2 যোগ করে 4 মিলাইতে পারলেই আমি খুশি। মানে ধরেন পরীক্ষা দিলাম, এখন বন্ধুর খাতা দেখে হোক বা যেভাবেই হোক পাশ করে একটা ভালো মার্ক তুলতে পারলে আমি অনেক সময় হ্যাপি হয়ে যাই। এখন মার্ক তোলাটাই কি আসলে পরীক্ষার মূল উদ্দেশ্য কিনা? আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে মার্ক তুলতে যে আমি মূল যে জিনিসটা বোঝার বা শেখার যে একটা বিষয় ছিল, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু মিস করে ফেলি। তো পুরো জিনিসটাকে আসলে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, এখানে অনেক রকম কনটেক্সট হইতে পারে। যেমন হচ্ছে ধরা যাক আমি যদি ভার্সিটির কথা ধরি, অনেকে আছে যে ভার্সিটিতে পড়ার সময় হচ্ছে হয়তো পাশাপাশি অন্য অনেক স্কিল ডেভেলপ করে, অনেকে হয়তো হচ্ছে ছোটোখাটো বিজনেসও শুরু করে, সেখান থেকে অনেক সময় বড়ও হয়ে যায়, আবার তার হচ্ছে রেজাল্টটাও দরকার। সো এরকম অনেক প্রায়োরিটি থাকতে পারে। তো এখন আমি যদি স্কুল কলেজ বা ভার্সিটি সব কিছুর জন্যই বলি যে আমার পরীক্ষায় মার্ক তোলাটা, এটা আসলে হচ্ছে একদিকে তো পড়াশোনা এবং ডিসিপ্লিনের ব্যাপার বটেই, আরেকদিকে হচ্ছে এটা ম্যানেজমেন্টেরও ব্যাপার, এক্সাম ম্যানেজমেন্ট, যেটা যে আমি শুধু পড়ে গেলাম বাট এক্সামে মার্ক তোলার জন্য আমি আলাদা করে ইফোর্ট দিলাম না, তাইলে কিন্তু আসলে হবে না। যেমন আমি ধরা যাক কথার কথা সব থিওরি পারি, কিন্তু আমি একেবারেই প্র্যাকটিস করলাম না এবং হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন ঘাটলাম না, প্যাটার্ন অ্যানালাইসিস করলাম না, তাহলে কিন্তু দেন এন্ড দেয়ার পরীক্ষায় গিয়ে আমার সেই থিওরিটিক্যাল নলেজ কাজে লাগায় ভালো মার্ক তোলা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। হোয়ারএজ আমি যদি হচ্ছে এই থিওরিটিক্যাল পড়াশোনার পাশাপাশি পরীক্ষার মানবন্টন নিয়ে কিভাবে লিখতে হবে, কিভাবে খাতায় উপস্থাপন করতে হয়, এক্সাম স্ট্র্যাটেজি, এটা নিয়ে একটু টাইম দিতাম, এবং কিভাবে লিখে আমি অল্প সময়ে যে এগুলোকে ম্যানেজ করতে পারবো, টাইম ম্যানেজমেন্ট, এটা যদি আমি প্র্যাকটিস করতাম, তাহলে কিন্তু আমি হচ্ছে অনেক ইফিশিয়েন্টলি পরীক্ষাটা দিতে পারি। তাহলে আমি ওই পরীক্ষাটা থেকে ভালো আউটপুট নিয়ে বের হয়ে আসতে পারবো। সো সেম নলেজ লেভেলের দুইটা স্টুডেন্ট একই পরীক্ষা দিয়ে একই মার্ক পায় না।
একজনের এক্সাম ম্যানেজমেন্ট ভালো থাকার কারণে, আরেকজনের হচ্ছে না থাকার কারণে। সেম হচ্ছে আমি যদি ভার্সিটির কথাও বলি, যে জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ঘাটা, বা হচ্ছে এক একটা সেকশনে টিচার কী পড়াচ্ছে সেই জিনিসগুলো সম্পর্কে একটু নলেজ রাখা, নজর রাখা, বা পাশের সেকশনের বন্ধুর খাতাটা একটু দেখা, বা হচ্ছে সময় এবং সুযোগ পাইলে সেটা কনটেক্সট অনুযায়ী টিচারদের সাথে একটু পার্সোনালি কথা বলা, যে আমরা কোন জিনিসগুলোতে হচ্ছে এই টার্মে বেশি গুরুত্ব দিব, এক্সামের জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। টিচার তো ক্লাসে বলেই দিবে, বাট স্টিল কারণ ভার্সিটিতে হচ্ছে এই সমস্যাটা বেশি হয় কেন, কারণ সিলেবাস হচ্ছে অনেক সময় একদম খুব ভালোভাবে ডিফাইন্ড থাকে না প্রত্যেকটা কোর্সওয়্যারের সিলেবাসগুলা। সো অনেক সময় বেশ কিছু জিনিস ওপেন থাকে। সো ওইটা কিন্তু ওই পার্টিকুলার কোর্সটা ওই বছর যেই টিচাররা নিচ্ছে তাদের উপর অনেকাংশে নির্ভর করে, যে আমি ইন জেনারেল পড়াশোনা করে গেলে কত নম্বর পাবো, আর যদি আমি জেনে বুঝে টার্গেট করে স্যারদের সাথে কথা বলে, ম্যাডামদের সাথে কথা বলে, বা আশেপাশের সেকশনের সাথে হচ্ছে নোট আদান প্রদান করে যদি পরীক্ষাটা দিই, তাইলে আসলে আমি কী পরিমাণ নাম্বার তুলতে পারবো। সো এই ম্যানেজমেন্টগুলো আসলে জরুরি। সো এইভাবে কেউ যদি হচ্ছে টপিক এবং হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে কনটেক্সট এগুলা বুঝে একটা কোঅর্ডিনেটেড এফোর্ট দেয়, ওভারঅল হচ্ছে অনেক কম টাইমে অনেক গুছায়ে পড়াশোনা করা যায়, ডিজায়ার্ড রেজাল্টও করা যায়, এবং তারপরে হাতে আরও বাড়তি সময়ও রাখা সম্ভব, যেই সময়টা কাজে লাগায় আমি হয়তো আরও কোনো পার্টিকুলার স্কিল ডেভেলপ করব, বা আমি কোনো একটা সাইড বিজনেস করব, বা এরকম কিছু একটা করব। সো এটা কিন্তু পসিবল। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইভেন আজকে আমাদের ডিসকাশনের ভিতরেও একটা জিনিস ছিল যে আমাদের যেভাবে আমাদের এডুকেশন সিস্টেম কাজ করে, যে রেজাল্ট রিভেন, তারপরে মানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস কি, যে আমি প্রিভিয়াস বছরের কোশ্চেন যদি আমি সলভ করতে পারি তাইলে আমার পরীক্ষা অনেকখানি ইজিয়ার হয়ে যায়, এবং প্যাটার্ন আমি বুঝে যাই, অ্যান্ড ওই প্যাটার্ন অনুযায়ী আমি কন্টিনিউয়াসলি প্রবলেম সলভ করতে থাকি, এবং সেইটাই যখন পরীক্ষায় আসে না ছেলে আমি অনেক ভালো রেজাল্ট করি বা এটা। আবার অনেক ক্ষেত্রে এডুকেশন সিস্টেম সম্পর্কে আমরা যেটা বলছি যে এখানে সব টিচার তো আসলে আপ টু দ্য মার্ক না, সব স্কুল কলেজে ফ্যাসিলিটি তো একরকম না। এখন সিস্টেমে তো প্রবলেম আছে ভাই। এখন এই প্রবলেম তো ধরেন আপনি যে কেউ হঠাৎ করে একদিনের ভিতরে সলভ করে ফেলা তো পসিবল না, এবং এইটা মানে হঠাৎ করেই এক রাতের মধ্যেই চেঞ্জ হবে না, আবার 1 বছর 2 বছরের ভিতরেও হবে না। বাট আমাদের কাছে তো এখন ধরেন ইন্টারনেট থাকার কারণে প্রচুর পরিমাণে ভালো জিনিসের অ্যাক্সেস আমাদের কাছে আছে। এখন প্রবলেম তো প্রবলেমের মতো আছে, কিন্তু আমাকে তো আমার ক্যারিয়ারটা বা আমার জীবনটাকে সামনের দিকে আগায় নিয়ে যেতে হবে। হয়তো 10 বছর পর প্রবলেম সলভ হবে, বাট এই 10 বছর তো আমি বসে থাকতে পারবো না বা পিছিয়েও যেতে পারবো না। সো প্রবলেম তো থাকবে, বাট এই প্রবলেম নিয়ে আসলে সামনে আগায় যাওয়ার আসলে উপায়টা কী, বিশেষ করে যারা স্কুলে বা কলেজে পড়াশুনো করে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? হয়তো বা এই ভিডিওটা এমন কেউ দেখতেছে যে ঢাকা শহরে থাকে না, সে প্রত্যন্ত একটা জায়গাতে অনেকে তো আসলে অনেক কিছু দিয়ে ইন্সপায়ার্ড হয়, সবার হচ্ছে ইন্সপিরেশন একভাবে কাজ করে না। যেমন আমি যদি বলি আমাদের মোটা দাগে হচ্ছে এডুকেশনাল সিস্টেম থেকে হচ্ছে 2টা জিনিস মিসিং। একটা হচ্ছে যে রিয়েল লাইফের সাথে কানেকশন বা প্র্যাকটিক্যালিটি, যার কারণে হচ্ছে শুরু থেকে পোলাপান আগ্রহ পায় না। আরেকটা হচ্ছে যে মোরালিটির যে ব্যাপারটা বা এথিক্সের যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু হচ্ছে মিসিং। সো এই মোরাল কিংবা হচ্ছে এথিক্যাল যে পয়েন্ট অফ ভিউগুলা, এগুলো কিন্তু অনেক মানুষকে অনেক স্ট্রংলি ইন্সপায়ার করে, হচ্ছে তাদের মধ্যে একটা কজ তৈরি হয়। যেমন কেউ যদি জাস্ট চিন্তা করে যে আমি এই পড়াশোনা করে এই প্রফেশনে যাব, সেটা খুবই নর্মাল একটা চিন্তা ভাবনা হয়। বাট কেউ যদি চিন্তা করে সেম প্রফেশনে যে আমি এটা করতে চাই কেন, বিকজ এটা করলে আমি অনেক মানুষের লাইফকে টাচ করতে পারবো, তাদের লাইফকে আমি চেঞ্জ করতে পারবো, তাদের লাইফকে আমি ইমপ্রুভ করতে পারবো। সো তখন কিন্তু এটা তার কাছে লার্জার দেন লাইফ একটা হচ্ছে জিনিস হয়ে দাঁড়ায়, একটা কজ হয়ে দাঁড়ায়। সো এটার জন্য তখন সে হচ্ছে অনেক স্যাক্রিফাইস করতেও রেডি হয়। সো এই ইন্সপাইরেশনাল জায়গাটা কিন্তু হচ্ছে বা মোটিভেশনাল জায়গাটা কিন্তু অনেকাংশে মিসিং। সো এখানে সব কিছু জাজ হয় হচ্ছে ওই পরীক্ষায় যে রেজাল্টটা পাওয়া গেল সেটা দিয়ে। এখন এই জিনিসটা আমরা হচ্ছে রাতারাতি চেঞ্জ করতে পারবো না, এই ট্রেন্ড তো আমি রাতারাতি চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, পরীক্ষার রেজাল্ট করা তো অবশ্যই ভালো ব্যাপার, এবং আমাদের বাবা মায়েরা যে এটা নিয়ে হচ্ছে খুব সচেতন এবং খুব বাচ্চাকে প্রেশার দেয়, এটাকে আমি পজিটিভলিই দেখি যে বাবা মা তো আসলে ভালো জিনিসই হচ্ছে ভালো করতে চায়। বাট ওই যে ভালো না করলে তখন সেটার যে বিরূপ প্রতিক্রিয়াটা পড়ে, যে সোসাইটি শুধু এইটা দিয়ে জাজ করে, ওই জায়গাটাই হচ্ছে আমাদের নিজেদের মধ্যে চেঞ্জ আনতে হবে। যে এই পরীক্ষায় ভালো রেজাল্ট করা তো আসলে আমার ইম্পর্ট্যান্ট ইস্যু না, ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে যে এটা দিয়ে আমি আসলে করলামটা কি, এই যে আমি জার্নিটার ভিতর দিয়ে গেলাম, সেই জার্নি আমাকে কিভাবে চেঞ্জ করলো, সেইটার জন্য মানে সেই জার্নির থ্রুতে বের হয়ে গিয়ে আমি সোসাইটিতে কি ইম্প্যাক্ট ফেলতে পারতেছি, সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এবং সেটা কত মানুষের উপরে ইফেক্ট ফেলতেছে। সো ওইভাবে চিন্তা করলে কিন্তু হচ্ছে মোটিভেশনটা এক্সটার্নাল না হয়ে ইন্টারনাল হয়। যে কোনো নতুন কিছু শেখা সেটা কিন্তু একটু ডিফিকাল্ট, একটু বোরিং কাজ, কারণ এখানে আমাকে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। সেইটা বাইরে থেকে মোটিভেট করে আসলে হবে না। বাইরে থেকে এক্সটার্নাল মোটিভেশন যেটা, যে কেউ একজন এসে আমাকে ইন্সপায়ার করে দিল, 1 দিন 2 দিন হয়তো কাজে দিবে, তারপর আবার কমে যাবে।
সো ডে ইন ডে আউট সেই মোটিভেশনটা থাকতে গেলে সেটা ভিতর থেকে আসতে হবে। যেমন আমি যদি চিন্তা করি যে আমি ডাক্তার হইতে চাই, আমি এভাবেও চিন্তা করতে পারি যে বাংলাদেশে ডাক্তারি হচ্ছে একটা সেফ ক্যারিয়ার, যে আমার অন্তত একটা চেম্বার থাকবে, আমি হচ্ছে রোগী দেখতে পারবো। সো এটা একটা চিন্তা হইতে পারে। আরেকটা হতে পারে যে না, আমি ডাক্তার কেন হইতে চাই? আমি হইতে চাই হচ্ছে যে আমাদের দেশে এখনও হচ্ছে হেলথ কেয়ারের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা এতটাও উন্নত না। সো অনেক মানুষ আছে হচ্ছে সুবিধা বঞ্চিত, চিকিৎসা বঞ্চিত, অসচেতন। সো আমি যদি এই নলেজটা নিজের মধ্যে নেই, আমি যদি একজন ভালো ডাক্তার হই, আমি এই মানুষগুলোকে এখান থেকে কিন্তু উদ্ধার করতে পারবো, বাঁচাইতে পারবো, যতটুকু পারা যায় আমি সাহায্য করতে পারবো। সেইটা আমার জন্য হচ্ছে অনেক স্যাটিসফাইং একটা ব্যাপার হবে। তাইলে কিন্তু এটার জন্য আমি অনেক বড় বড় স্যাক্রিফাইস করতেও রাজি থাকবো। তখন কিন্তু হচ্ছে 1-2 রাত না ঘুমায় পড়লেও বা ওইরকম পরিশ্রম করলেও আমার কিন্তু গায়ে লাগবে না, বিকজ আমি জানি আমার এন্ড গোল কি, আমি এই মানুষগুলোকে সাহায্য করব। আমি দরকার হলে মাঝে মধ্যে ওইরকম মানুষজনের মাঝখানে গিয়ে ঘুরে আসবো, তাদের কষ্টটা ফিল করার চেষ্টা করব। তাহলে আমার ভিতর থেকে এমন মোটিভেশন তৈরি হবে যার জন্য আমি স্যাক্রিফাইসগুলো করতে রাজি থাকবো। আপনি রেজাল্টের কথা বলতেছিলেন, যে রেজাল্ট আসলে অনেক সময় আমরা চিন্তা করি যে রেজাল্ট খারাপ হইলেও কোনো সমস্যা নেই, কারণ পরবর্তীতে জীবনে যে এটা সে কিভাবে তার জীবনটাকে কাজে লাগাচ্ছে সেটার উপর অনেক ক্ষেত্রে ডিপেন্ড। বাট আমার কাছে মনে হয় যে এটাকে আবার হচ্ছে জাস্টিফিকেশন নেওয়া যাবে না যে হচ্ছে আমি রেজাল্ট খারাপ করলে কিছু হবে না, কিছু হবে না। সেটা যে করবে সে হচ্ছে নিজের পায়ে আরো কুড়াল মারবে। সেটা হচ্ছে এটা বলছি আসলে কি কারণে, যে হচ্ছে হয়তো চেষ্টা করছে বাট স্টিল কোনো কারণে হচ্ছে ভালো হয় নাই। এই পরিমাণে মানে এটার সংখ্যা অনেক কম, রাইট, যে চেষ্টা করার পরেও হয় না। ভার্সিটিতে উঠলে হচ্ছে ওই যে সেই ধরনের মানুষ থেকে সাবধান, যারা বলবো হচ্ছে আরে ভার্সিটিতে পড়াশোনা নাই, খালি প্যারা নাই, চিল আর চিল। সো এই ধরনের মানুষ থেকে সাবধান থাকতে হবে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কারেন্ট যে এডুকেশন সিস্টেমের ভিতরে মানুষজন যারা বড় হয় এবং মেজরিটি মানুষের আসলে রেজাল্টের দিকে ফোকাস রাখা উচিত এবং সিরিয়াস ফোকাস রাখা উচিত, কারণ মেজরিটি মানুষ অত সেলফ অ্যাওয়ার না, সে কিভাবে কি করবে না করবে, কোন দিকে যাবে না যাবে, এটা সম্পর্কে মেজরিটি মানুষের ওই চিন্তা বা ধ্যান ধারণা নাই। সো এবং ওই টাইপের অ্যাক্সেসও নাই বিভিন্ন মানুষজনের সাথে। কেউ যদি বলে যে মার্ক জাকারবার্গ ড্রপ আউট, তা আমি পরীক্ষায় ফেল করলে কি সমস্যা? সো সে ড্রপ আউট হয়ে সে কি করছে? সে অন্য একটা কিছু করছে যেটা গ্লোবাল ফেনোমেনা হয়েছে। এখন তুমি ড্রপ আউট হয়ে তুমি কি করছো, বা তুমি হচ্ছে পরীক্ষায় ফেল করে তুমি কি করছো? সে কিন্তু ওই ব্যবসা করার জন্য ড্রপ আউট হয়নি, মানে বিষয়টা হয়েছে এরকম, সে ড্রপ আউট হয়ে ব্যবসাটা খুলে নেয়। সে ড্রপ আউট হওয়ার আগেই ব্যবসাটা হয়েছে এবং ব্যবসার কাজের চাপের কারণে সে ড্রপ আউট হয়ে গেছে। এটা ইটস এ ন্যাচারাল প্রসেস। বাট আমরা শুরু থেকেই ভাবি কি যে আমাকে ওরকম হইতে হইলে মনে হয় ড্রপ আউট হইতে হবে, ওইরকম রবীন্দ্রনাথ হয় না সেটাই। এবং ওইটা আমার কাছে মনে হয় যে ওই চিন্তা ভাবনা একটু জটিল। এবং ওই আগেও আমি একটা জিনিস বলতেছিলাম যে মূল বিষয়টা হইতেছে যার মাথায় যত বেশি বুদ্ধি তার ফেল করার প্রবাবিলিটি অনেক হাই। কারণ আসলে মানুষের মাথার ভিতরে ওই যে অনেক বেশি চয়েস বা অনেক থাকলে তখন দেখা যায় সে অত প্রপার ওয়েতে ডিসিশন নিতে পারে না। এখন তো ভাইয়া চারদিকে এআই নিয়ে যেই রকম তোলপাড় এটা সেটা শুরু হয়েছে এবং সব কিছু এখন মুখের ভয়েস কমান্ডে হয়ে যাচ্ছে, চিন্তা করার আগেই সব চলে আসতেছে। তো এইরকম একটা সময় এসে আসলে একাডেমিক পড়াশোনা, তার মধ্যে আবার বাংলাদেশের একাডেমিক পড়াশোনা তো অনেক পুরান যুগের। সো এগুলা পড়ে আদৌ কোনো লাভের লাভ কোনো কিছু হবে বলে যতক্ষণ পর্যন্ত আমাদের এই সিস্টেম আমি এই জায়গাটাতে একটু যদি ছোট করে করি যে মানে আদৌ কোনো লাভ হবে কিনা, ইভেন এই যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি বা অন্যান্য জিনিসপত্র যাই পড়ানো হয়, এটা কি আমাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কোনোভাবে এনহ্যান্স করে কিনা? কারণ আপকামিং ডেজে আমার কাছে যেটা মনে হয় যে এআই বা যে পৃথিবী আমাদের আসতেছে সেখানে চিন্তা করতে পারতে হবে এবং চিন্তা করা শেখার সবচেয়ে ভালো উপায় হইতেছে ম্যাথ আর ফিজিক্সের প্রবলেম সলভ। 100%। হ্যাঁ ভাই, ওই সেদিন হচ্ছে এই যে দেখলাম ইলন মাস্কও বলতেছিল যে ম্যাথ আর ফিজিক্স বেশি করে হচ্ছে পড়ার জন্য। ইলন মাস্ক কিন্তু মেইনলি ফিজিক্সের লোক আর কি। হ্যাঁ বলেন না, ট্রু। আর যতদিন না পর্যন্ত আমাদের সিস্টেম চেঞ্জ হচ্ছে, আমাদের তো এই সিস্টেমের ভিতর দিয়ে আমাদের স্টুডেন্টদেরকে যাইতে হবে। সো এদিকে রেজাল্ট ভালো রাখাটাও হচ্ছে জরুরি। সেটা হচ্ছে একটা ছাপ যে আমি স্কুলে কীরকম ডিসিপ্লিন ছিলাম, কতটুকু ইফোর্ট দিছি, আমার রেজাল্ট কিন্তু সেটা ক্যারি করে। ভার্সিটিতেও তাই, যে আমার সিজিপিএ যেটা, সেটা হচ্ছে যে আমি এইখানে আমার এই পার্টিকুলার সাবজেক্টগুলোতে কী পরিমাণ ইফোর্ট দিছি, কী পরিমাণ ডিসিপ্লিনড আমি ছিলাম, তার একটা হচ্ছে মেজার। সো এটা তো হচ্ছে জরুরি। এখন এআইয়ের যুগ আসার কারণে এগুলো, এই ধরনের পড়াশোনা করাটাও কিন্তু আমার জন্য আসলে সহজ হয়ে গেছে। যে তখন যে বলতেছিলাম যে আমি চাইলে হচ্ছে আমার বই আপলোড দিয়ে তাকে একদম পার্সোনাল একজন টিচার বা কোচ হিসাবে ইউজ করে করে আমি কিন্তু হচ্ছে অনেক ইনডেপথ নলেজ গেইন করতে পারি, যেটা আমি অন্য সময় পারতাম না। ইউটিউবে যদি আমার সেরা টিচারেরও ভিডিও থাকে, ওটা ভিডিও, ওইটাকে আমি আর প্রশ্ন করতে পারি না, বাট এআইকে আমি প্রশ্ন করে করে হচ্ছে জানতে পারি এবং সে অনেক কনটেক্সট একত্র করে আমাকে নানানভাবে বুঝাইতে পারে। সো এআই স্যাভি হওয়াটা এখন আসলে হচ্ছে যুগের দাবি।
সো আমি পড়াশোনায়ও এটা যেমন ইউজ করব, ঠিক তেমনি পড়াশোনাটাকে অল্প সময় এফিসিয়েন্টলি শেষ করে আমি এআই ইউটিলাইজেশনে আমি দরকার হলে আরও বেশি বেশি দক্ষতা অর্জন করব। নট জাস্ট আমি জিপিটির সাথে চ্যাট করতে পারি এরকম না। সো আমি এখানে হয়তো মডেল বানানো থেকে শুরু করে এভরিথিং আরও যা যা আমার জন্য পসিবল, এই জিনিসগুলো সম্পর্কে যদি আমার আইডিয়া থাকে সেটা আমার জন্য কিন্তু হচ্ছে ভবিষ্যতে কাজে দিবে। দেন এগেইন সামনে হয়তো এরকম একটা সময় আসতে যাচ্ছে যে সবাইকে আসলে হচ্ছে কাজ করতে হবে না বা চিন্তা করতে হবে না। সো তখন আসলে হচ্ছে ওই সময়টা আসলে আমরা একটা ক্রাইসিস মোমেন্টে আসলে হয়তো পড়ে যাব। ভালো হইলে তো অনেক ভালো, ভালো নিয়ে তো আর দুশ্চিন্তা করে লাভ নাই, ভালো হইলে সবার জন্যই ভালো। বাট যদি হচ্ছে খারাপ হয় তখন হচ্ছে অনেক উল্টাপাল্টা ঘটনাও ঘটতে পারে, যে অনেক মানুষ হচ্ছে জবলেস হয়ে যেতে পারে, ইকোনমি কোলাপস করতে পারে, হু নোজ, কুড বি। সো এই জন্য হচ্ছে এআই সেভি হওয়াটা এখন আসলে যুগের দাবি। এটা নিয়ে সবার খুব ভালো আইডিয়া থাকা উচিত। সো স্টুডেন্টদেরও উচিত যে তার পড়াশোনায় এআইকে কাজে লাগানোর পাশাপাশি পার্টিকুলারলি বিভিন্ন রকম এআইতে এবং টুলগুলা ইউটিলাইজেশন করে করে এগুলাতে হচ্ছে নিজেদের দক্ষতা বাড়ানো। এটা হচ্ছে আমার সিলেবাসে থাকুক না থাকুক, এটা আমার জীবনের সিলেবাসে ঢুকাইতে হবে। না, আমি পুরো জিনিসটাকে যেভাবে দেখি, এআই বা অন্যান্য জিনিসপত্র এগুলো আমাদের অবশ্যই শিখতে হবে, কিন্তু বিষয়টা হইতেছে এআই বলি বা যেটাই বলি, এটা ওই যে কাইন্ড অফ মানে এক্স টু দি পাওয়ার এন এর মতো আর কি, যে নিচে এক্সট্রা হচ্ছে বেসিক্যালি আমি নিজে, এটা তো টুল। সো টুলটাকে আমি কত ভালোভাবে ইউজ করতে পারি সেটা আমার জানতে হবে। আমার নিজের প্রবলেম সলভিং অ্যাবিলিটি বা আমার চিন্তা করার অ্যাবিলিটি যদি জিরো হয়, এটার উপর আমি 1000 বসাইলেও ওই যে ফার্স্ট প্রিন্সিপাল থেকে চিন্তা করার অভ্যাসটা তৈরি করতে হবে, তাইলে আমি এটাকে ইউজ করতে পারবো। রাইট, আদারওয়াইজ কিন্তু আমার আসলে আউটপুট আসবে না। সুতরাং পৃথিবী হয়তো বা 2 বছর 3 বছর পর কেমন হবে, 5 বছর পর কেমন হবে, এটা বলা মুশকিল। 5 বছর তো অনেক লম্বা সময়, অনেক লম্বা সময়। 3 বছরের ভিতরে অনেক ড্রামাটিক চেঞ্জ হয়ে যেতে পারে, বাট এই পুরো সময়ের ভিতরে সার্ভাইভ করার একমাত্র উপায় আমার কাছে মনে হয় যে কঠিন জিনিসপত্র নিয়ে চিন্তা করতে পারার অ্যাবিলিটি। এবং আমি দেখি যে আপকামিং ডেজে জিনিসপত্র অনেকখানি সহজ যে কারণে মানুষ অনেক সময় কি চিন্তা করে, ধরেন এই যে আজকে আমরা প্রায় ঘন্টাখানেকের উপরে আলোচনা করলাম, আপনি অনেকগুলো জিনিস শেয়ার করছেন আপনার এক্সপিরিয়েন্স থেকে, এবং সেগুলা যে একটা মানুষের জন্য ফলপ্রসূ হবে এটা নিয়ে ডাউট খুব কম আছে, কারণ আপনি লম্বা সময় ধরে স্টুডেন্ট নিয়ে কাজ করেন, আপনি পড়ান, আপনি টিচার। সো এটা নিয়ে কোনো ডাউট নাই। এবং এই ভিডিও হয়তো বা 10,000, 15,000, 20,000 মানুষ দেখবে, এবং সেখান থেকে হয়তো বা ম্যাক্সিমাম 100 বা 200 মানুষ পুরাটা হয়তো বা দেখবে 1 ঘন্টা। সেখান থেকে হয়তো বা 10 জন বা 15 জন মানুষ অল্প কিছু জিনিস এখান থেকে নিবে। ফ্যাক্ট হইতেছে, অনেকে ভাবতে পারে যে রাতুল ভাই তো সব সিক্রেট, এটা সেটা বলে দিল, তাহলে এই ভিডিও 20-25-1 লাখ মানুষ যদি দেখে ফেলে তাইলে মনে হয় সবাই আসলে জ্ঞানী হয়ে যাবে বা এরকম না। আমার কাছে মনে হয় যে সাকসেসফুল হওয়াটা রাইট অ্যাট দিস মোমেন্ট অনেকখানি ইজিয়ার, কারণ সবার কাছে সব রিসোর্স আছে। আমি যদি জাস্ট ধৈর্য ধরে একজন টেবিলের সাথে বসে কাজটা করতে পারি, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কাজটা করতে হবে। মানুষ কিন্তু কাজ করবে না এবং কাজ করতেছে না, যে যতই বলে দিক। ধরা যাক পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বাবুর্চির যদি আমি হচ্ছে বিরিয়ানি রান্নার সিক্রেট আমি যদি লিখে দেই যে এই রেসিপি ফলো করে সে বানায়, কয়জন বানাইতে পারবে? সে অনেকবার এই রেসিপি ফলো করে বানায় তারপরে তার হাত আসছে। সো এইটাও আসলে তাই, আমরা যত কথাই বলি কোনো লাভ নাই যতক্ষণ না কেউ টেবিলে বসে ওই সময়টা দিবে, ওই প্র্যাকটিসটা করবে, ওই মাথাটা খাটাবে, তার আগ পর্যন্ত কিন্তু সাকসেস। এবং আপকামিং ডেজে তো কম্পিটিশন ভাই অনেক কমে গেছে, কারণ মেজরিটি মানুষ তো কম্পিটিশনের মধ্যেই নাই। মেজরিটি মানুষ চেষ্টা করতেছে, কারণ আপনি একটা সময় চিন্তা করে দেখেন, ওই যে পরীক্ষায় ভালো রেজাল্ট করা, স্ট্যান্ড করা, সেটা করা অনেক জটিল সিচুয়েশন ছিল, কারণ ভালো টিচার ছিল না, স্কুল কলেজ ভালো ছিল না। এখনকার মতো আপনি গ্রামে বসে ঢাকা শহরে একটা টিচারের ক্লাস করতে পারতেছেন না। সেই সময় দেখেন ভালো রেজাল্ট করা কিন্তু অনেক টাফ ছিল। আর এখন আপনি চিন্তা করে দেখেন রিসোর্সের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। এখন দ্য অনলি প্রবলেম ইজ যে আমি আসলে অ্যাটেনশন দিয়ে পুরো জিনিসটা করতে পারবো কিনা, কারণ শুধুমাত্র একটা জিনিস করে আপনি আগে যেতে পারেন, সেটা হইতেছে জাস্ট মানে বাম ডান না তাকায় যেটা আপনার করা দরকার শুধু ওই কাজটা করা। ম্যাসিভ লেভেলেও এটা করার উপায় আছে। কিরকম? সেটা হচ্ছে পরীক্ষার সিস্টেম এবং ইভ্যালুয়েশন যদি আরও কঠিন হয়, তাহলে হচ্ছে মানুষজন আরও মানে বাধ্য হবে এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে। লাইক হচ্ছে আমার পরীক্ষার প্রশ্নও কঠিন হবে, খাতাও আমি কঠিন করে দেখব, তাহলে মানে মানুষজন ফোর্সড হবে যে হ্যাঁ আমাকে আরও ভালো পড়াশোনা করতে হবে। সো এটাও একটা ফ্যাক্ট। সো এইবার ভাই আমরা যখন এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখলাম, এটা তো ধরেন ভয়াবহ রকমের রেজাল্ট হয়েছে ভাই, প্রচুর পরিমাণ মানুষজন ফেল করছে, অনেকে ম্যাসিভ লেভেলে যে A+ পায় সেরকম ম্যাসিভ লেভেলে A+ও পায় নাই। ওভারঅল জিনিসটাকে ভাই আপনি কীভাবে দেখেন? এটা কি আসলে ভালো জিনিস? এই টাইপের জিনিস কি কন্টিনিউ হওয়া উচিত, নাকি পরীক্ষার একটু সহজ হয়ে সবাইকে একটু A+ পাওয়া দিতে পারলে ভালো হয়? আপনার কাছে কী মনে হয়?
না, এটা আমার কাছে হচ্ছে মনে হয় যে পজিটিভ দিকেই যাচ্ছে। সেটা এই কারণে যে যদি আমি সিস্টেমকে কঠিন না করি বা সিস্টেমকে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত নিয়ে না যাই, তাহলে সেখান থেকে স্ট্যান্ডার্ড আউটপুট কিন্তু বের হবে না। সো ওই যে একটা সময় যে রিসোর্স কম অ্যাভেলেবল ছিল, সো তখন যেরকম পরীক্ষা হইতো, এখন হচ্ছে অনেক রিসোর্স অ্যাভেলেবল আছে। সো এখন যদি আমি দার্সে A+ দিয়ে দিই, তাহলে A+ জিনিসটার হচ্ছে আসলে ভ্যালু থাকে না, এটা তার কোনো কাজে থাকলো না। যেই জিনিস বেশি বেশি পাওয়া যায়, যেই জিনিস সহজে পাওয়া যায়, তার আসলে তেমন কোনো মূল্য থাকে না। সো আমি যদি হচ্ছে পরীক্ষার সিস্টেমটাকে আরও স্ট্যান্ডার্ডাইজ করি, যে আরও থট প্রভোকিং করি, যে ওই পরীক্ষাটা দিতে গেলে তাকে হচ্ছে চিন্তা করতে হবে, প্রিপারেশন নিতে হবে, ওইভাবে পরিশ্রম করে পরীক্ষা দিতে হবে। এবং তারপরে যদি ইভ্যালুয়েশনটাও আমি ওরকম আপ টু দ্য মার্ক করি, স্ট্যান্ডার্ড করি, যে আমি হচ্ছে জাস্ট একটা যা কিছু 9-6 লিখে দিলেই হলো না, পাতা ভরাই দিলেই আমি নাম্বার পাবো না, তার মধ্যে আমার চিন্তার ছাপ থাকতে হবে, তার মধ্যে আমার পরিশ্রমের ছাপ থাকতে হবে, তাহলে কিন্তু ওভারঅল সিস্টেমেই একটা ম্যাসিভ চেঞ্জ চলে আসবে। তখন টিচাররাও মোর হচ্ছে এফোর্ট দিতে আগ্রহী হবে। স্টুডেন্টরা তো দেখতেছে যে আমি এই এফোর্টটা না দিলে আমি কিন্তু এটা পার হইতে পারতেছি না, এটা আমার জন্য ডিফিকাল্ট একটা ব্যারিয়ার। তখন কিন্তু তারাও তাদের টাইমগুলোকে এদিকে মোর ডাইভার্ট করা শুরু করবে। সো এটার কিন্তু একটা চেইন রিয়াকশন, একটা চেইন ইফেক্ট পড়বে ওভারঅল এডুকেশনের উপরে। কিন্তু আমার কাছে মনে হয় যে ওভারঅল এক্সাম সিস্টেম বা একাডেমিক্স এই সমস্ত জিনিসপত্র যদি সব কিছু মিলে একটা মানে প্রপার একদম 100% অ্যাকুরেট হওয়া তো মনে হয় ভাই একটু ডিফিকাল্ট। ডেফিনেটলি। তো যাই হোক ভাই, আজকে মোটামুটি আমরা ডিসকাশনের শেষ পর্যায়ে চলে আসছি। সব শেষে আপনি যদি সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। আমাদের যদি মানে প্রাইমারি অডিয়েন্সের কথা বলি, যে এখন যারা স্টুডেন্ট, যারা হচ্ছে এই টাইমটা কাটাচ্ছে জীবনের, সো এই টাইমের মধ্যে আসলে হচ্ছে মানে এই টাইমটা আসলে সত্যিকার অর্থে বলতে গেলে আমরা বুঝতেছি যেটা, যে এই টাইমটাই কিন্তু আসলে আরামের টাইম। যখন একটা মানুষ প্রফেশনাল লাইফে ঢুকে যাবে, সংসার জীবনে ঢুকে যাবে, অনেক প্যারা, তখন কিন্তু আসলে অনেক প্যারা। সো এইটা আমরা স্টুডেন্ট লাইফে থাকতে কিন্তু আমরাও রিয়েলাইজ করিনি। সো এই টাইমে নিজেকে যত বেশি এনহ্যান্স করা যায়, নিজের মধ্যে যত বেশি ভ্যালুয়েবল জিনিস অ্যাড করা যায়, আমার মোরালিটি এখনই তৈরি করতে হবে, আমার এথিক্যাল যে বাউন্ডারিগুলো সেগুলো এখনই সেট করে নেওয়ার সময়, এটার উপরে বেস করে আমি হচ্ছে কোন বিষয়ে টাইম দিব, কোন বিষয়ে স্যাক্রিফাইস করব, আমার সেই আলটিমেট টার্গেটগুলো এগুলো হচ্ছে সেট করে নেওয়ার সময়। এটা নিয়ে আমরা হচ্ছে স্টুডেন্ট লাইফে অনেক বেশি চিন্তা করি না, বাট ওই সময় আসলে এটা চিন্তা করার জন্য আইডিয়াল টাইম। এবং এক্সপেরিমেন্ট করার সবচেয়ে আইডিয়াল, এক্সপেরিমেন্ট করার, ভুল হইলেও কিন্তু এরকম বিশেষ কোনো এক্সপ্লোর করার, এক্সপেরিমেন্ট করার তখন সুযোগ থাকে। এবং সেগুলো করে করে নিজের ট্রু প্যাশনটা খুঁজে বের করা, সেটা হচ্ছে আমাদের সোসাইটির সাথে কিভাবে কানেক্টেড, কিভাবে মানুষের সাথে কানেক্টেড, আমি কিভাবে এখানে ভ্যালু অ্যাড করতে পারি, এই ধরনের চিন্তা থেকে কিন্তু হচ্ছে অনেক ভালো ভালো জিনিস বের হয়ে আসে। তার পাশাপাশি হচ্ছে আমার নলেজ অ্যান্ড স্কিল যে আমি ডেভেলপ করব, সেটার একটা হচ্ছে মানে লাইফ লং একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যায়। সো তখন মানুষ হচ্ছে পরবর্তীতে এই জিনিসগুলোকে অনেক সুন্দরভাবে কাজে লাগাতে পারে, লেভারেজ করতে পারে। সো স্টুডেন্টদের জন্য আমার যদি একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এখন ইমিডিয়েট গেইনের জন্য বা ইমিডিয়েট স্যাটিসফ্যাকশনের জন্য, ইমিডিয়েট ডোপামিন হিটের জন্য তোমার সামনে যেই চয়েসগুলো আছে, যেই কাজগুলো করার মতো আছে, মিডিয়া কনজিউম করা বলি, এন্টারটেনমেন্ট বলি, এগুলোকে হচ্ছে কমায়ে ভ্যালু অ্যাড করে এমন জিনিস হচ্ছে আমাদের টাইমটাকে দেওয়া উচিত। কারণ দিন শেষে আমাদের হাতে থাকা রিসোর্স আসলে একটাই, সেটা হচ্ছে টাইম। এই টাইমটাকে আমি ঠিকমতো যদি ইউটিলাইজ করতে পারি, আমি অনেক ভালো কিছু করতে পারবো। সো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর টাইম। ইনশাল্লাহ ফিউচারে আবার কথা হবে। আজকের মতো এখানে শেষ করি।